আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে হালকেস্টেন এইচএসসি একাডেমিকের সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার প্রথম লেকচারে। দেখো, তোমাদের দেওয়া কথা মতো আমরা কিন্তু এই দ্বিতীয় পত্রে আজকে ক্লাস শুরু করছি। তার আগে আমি বলে নেই, আমি তোমাদের এই পত্রের টিচার হিসেবে রয়েছি বরাবরের মতোই সাজিদুর রহমান। বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চলো আমাদের এই দ্বিতীয় পত্রের প্রথম ক্লাসটি আমরা শুরু করি। আমাদের প্রথম ক্লাস হচ্ছে প্রথমে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার আগে আমাদের কিন্তু আগে জানা লাগবে যে মৌলিক চাহিদা কি বা মানবিক চাহিদা কি। দেখো, আমরা কিন্তু ক্লাস 6 থেকে বা তার আগে থেকে কিন্তু প্রত্যেকটা ক্লাসে মৌলিক চাহিদা কাকে বলে এইগুলো জেনে এসেছি এবং বাংলাদেশের মৌলিক চাহিদা কি কি ওইগুলো কিন্তু আমরা বিস্তারিত জেনেছি। তার আগে আমি একটু মেন পড়ায় যাওয়ার আগে আমি তোমাদের একটু বলি যে আসলে মৌলিক কি। মৌলিক জিনিসটা হচ্ছে বেসিক ফাউন্ডেশন, যেই সব জিনিসগুলো আমাদের অবশ্যই লাগবে, মৌলিক একদম, এগুলোর কোনো কি হবে না, এগুলো কোনো বিকল্প নাই, এগুলো আমাদের দরকার একদম বেঁচে থাকার জন্য। মৌলিক মানবিক চাহিদা, মানবিক মানে কি? মানবিক হচ্ছে মানুষের সাথে রিলেটেড, মানে কি মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আমাদের যেই সব চাহিদা পূরণ হওয়া একান্ত জরুরি তাকে বলা হয় মৌলিক মানবিক চাহিদা বা মৌল মানবিক চাহিদা। দেখো, আমরা কি শুরু করি বইয়ের পড়ায়। তার আগে আমি আরেকটা কথা তোমাদের বলে নিতে চাই যে এইখানে এই চ্যাপ্টার পড়ার আগে আমাদের কোন জিনিসটা সবচেয়ে খেয়াল রাখতে হবে। এই চ্যাপ্টারটাকে একটু ক্রিটিক্যাল বলতে একদম সহজ, কিন্তু পড়ার দিক দিয়ে সহজ, কিন্তু ক্রিটিক্যাল কোন দিক দিয়ে? ক্রিটিক্যাল হচ্ছে এমসিকিউর দিক দিয়ে, হ্যাঁ, বা ক নাম্বার প্রশ্নের দিক দিয়ে। দেখবা যে একটা এমসিকিউ দেওয়া আছে, মনে হচ্ছে কি ক নাম্বার উত্তর হবে, খ নাম্বার উত্তর হবে, গ নাম্বার উত্তর হবে, ঘ নাম্বার উত্তর হবে। তুমি এখন দিবে কোনটা? এখন এই যে দিবে কোনটা বা কোনটা কি কাজ করে, এটার জন্য কি করতে হবে? তোমাদের আমাদের লেকচারগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে আর বারবার পড়তে হবে। আর তারপরে তো আমরা তোমাদের কি ক্লাসের শেষে তো কোর্স কারিকুলাম হিসেবে ওই দাগানো বই দিয়ে থাকি, ওই দাগানো বইগুলোও কি তোমাদের আত্মস্থ করতে হবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। খুবই সহজ, শুধুমাত্র তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, মাথায় নেওয়া লাগবে, যে এলোমেলো করা যাবে না। চলো আমরা শুরু করি। সামাজিক জীব মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য মানুষকে বহুমুখী চাহিদা পূরণ করতে হয়। দেখো, আমরা মানুষ, আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু অনেক চাহিদা পূরণ করতে হবেই। প্রয়োজনসমূহ যথাযথভাবে পূরণ না হলে সামাজিক জীব হিসেবে মানুষের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়। এই জন্য স্বাস্থ্য, শিক্ষা, গৃহায়ন, চিত্তবিনোদন সহ সব ধরনের মানব সেবা কার্যক্রম প্রত্যক্ষভাবে মৌলিক মানবিক চাহিদা পূরণের লক্ষ্যে বাস্তবায়ন করা হয়। দেখো, আমরা কিন্তু সামাজিক জীব হওয়ার কারণে কিন্তু কি আমরা কিন্তু চাইলেও পশু পাখির মতো গাছে, রাস্তাঘাটে কি থাকতে পারি না, বন জঙ্গলে থাকতে পারি না। যেহেতু আমরা মানুষ, আমাদের চলার জন্য কিসের দরকার হয়? সুন্দর একটা জায়গার দরকার হয় যেখানে বৃষ্টি পড়বে না, মাথা গুঁজা যাবে। আবার অনেকে কি করে, আরো লাক্সারিয়াস লাইফ লিড করে তার আর্থসামাজিক অবস্থার উপর ভিত্তি করে। তারপর আমরা কিন্তু চাইলেই কি করতে পারবো না, বস্ত্র ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। হ্যাঁ, আমাদের কিন্তু পরিধান করতে হবে আমাদের লজ্জা ঢাকার জন্য। এবং তার পাশাপাশি কি আছে, আমরা কি গাছে থেকে টোকায়, তারপর রাস্তা থেকে টোকায়, ডাস্টবিন থেকে টোকায় খাবার খেতে পারবো না? এই জিনিসগুলো কিন্তু মানুষ পারবে না, কারণ মানুষ সামাজিক জীব এবং সৃষ্টির সেরা জীব। দেখো, মানুষ অন্যের সাহায্য ছাড়া নিজের প্রচেষ্টা সন্তোষজনক মানবিক চাহিদা পূরণের উপায় বের করার প্রত্যাশা করে। মানুষ কি করে, যে অন্যের সাহায্য ছাড়াই আগে নিজের যে চাহিদাগুলো আছে ওগুলো পূরণ করার চেষ্টা করে। যখন মানুষ এরূপ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, তখন সরকারি বেসরকারি পর্যায়ে পরিচালিত সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে মানবিক চাহিদা পূরণ করে তাদেরকে সাহায্য করা হয়। দেখো, মানুষ তো আগে চায় যে নিজের যে চাহিদাগুলো আছে নিজেই পূরণ করি, কিন্তু মাঝে মাঝে হয় কি যে নিজের চাহিদাগুলো পূরণ করতে পারে না, তখন কি করে আমরা রাষ্ট্রের দ্বারস্থ হই বা সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারস্থ আমাদের হতেই হয়। আর দেখো, আমি একটা সাধারণ একটা উদাহরণ দেই, যে আমরা শিক্ষার জন্য কিন্তু কি বাসায় কিন্তু কি আগে আমি ক খ শিখালাম, হ্যাঁ, একটা মা একটা শিশুকে ক খ শিখাইলো বা কোরআন তাওলাত শিখাইলো, আলহামদুলিল্লাহ, যেমন আমি ক খ তারপর সূরাগুলো আমার নানা নানি বা আম্মু আব্বুর কাছ থেকে শিখছি। কিন্তু একটা পর্যায়ের পরে কিন্তু আমাদের যে নানা নানি আছে বা আব্বু আম্মু আছে তাদের পক্ষে কিন্তু সবকিছু শেখানো সম্ভব হয় না। এরা কিন্তু তাদের যে ক্ষমতা আছে ক্ষমতার বাইরে কিন্তু চলে যায়। ক্ষমতার বাইরে যাওয়ার ফলে কি হয়, একটা বয়সে আমার মা আমাকে আরবি শেখার জন্য কি করলো, একটা মাদ্রাসায় ভর্তি করালো, এবং আমাদের যে একাডেমিক আছে নর্মাল যে শিক্ষা, বাংলা, অঙ্ক, ইংরেজি, এগুলোর জন্য আমার ক্লাস 6 বছর বয়সে আমাকে 1-এ ভর্তি করিয়ে দিল। এই যে আমরা কিন্তু যখন নিজেরা পূরণ করতে পারি না, তখন কিন্তু রাষ্ট্র বা সমাজ বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে কি হই, দ্বারস্থ হই, যে আমাদের পক্ষে সম্ভব না, এবার আপনারা হেল্প করেন। দেখো, মানবিক চাহিদা এমন একটি ধারণা যা বিভিন্ন দিক হতে বিশ্লেষণ করা যায়।
সমাজকর্ম অভিধান ব্যাখ্যা অনুযায়ী দেখো, সমাজকর্ম অভিধানটা তোমরা খেয়াল রাখবে, এমসিকিউতে আসে। চাহিদা হলো সেসব দৈহিক, মানসিক, আর্থিক, সাংস্কৃতিক এবং সামাজিক চাহিদা যেগুলো মানুষের কল্যাণের পরিপূর্ণ বিকাশের জন্য আবশ্যক। আগে কি চাহিদা? কি চাহিদা হলো দৈহিক, মানসিক আমাদের যে চাহিদা আছে, আর্থিক, সাংস্কৃতিক যে আমাদের যে ডিমান্ডটা আছে, ওই ডিমান্ডটা পূরণের জন্য যেগুলো মানুষ বাঁচার, কল্যাণের এবং পরিপূর্ণ বিকাশের জন্য আবশ্যক। ওই ডিমান্ডগুলো কি? চাহিদা হচ্ছে কি ওই সব জিনিসগুলো যেগুলো আমাদের বাঁচার জন্য, আমাদের জীবনকে সুন্দর করার জন্য এবং স্মুথলি রান করার জন্য প্রয়োজন। এবং ডিমান্ডগুলো কি কি হতে পারে? ডিমান্ডগুলো হতে পারে দৈহিক, হতে পারে মানসিক, হতে পারে সাংস্কৃতিক, হতে পারে বিভিন্ন টাইপের ডিমান্ড আমাদের হতে পারে। তারপর দেখো, মনীষী এফ ইলেডনিটিং উদ্ধৃত সংজ্ঞা অনুযায়ী চাহিদা হলো এমন যে কোনো চিহ্নিত অবস্থা, যে অবস্থা মানুষ ব্যক্তি হিসেবে অথবা পরিবারের সদস্য হিসেবে নিজের পূর্ণ ক্ষমতা বিকাশে বাধা প্রাপ্ত হয়। দেখো, নিজের পূর্ণ ক্ষমতা, দেখো আবার আমরা একটু পড়ি। চাহিদা হলো এমন যে কোনো চিহ্নিত অবস্থা, এমন একটা অবস্থা যেই অবস্থায় মানুষ ব্যক্তি হিসেবে কি অথবা পরিবারের সদস্য হিসেবে নিজের পূর্ণ ক্ষমতা বিকাশে বাধাপ্রাপ্ত হয়। মানে কি একটা সময় মানুষ কি করতে পারে না, যে ব্যক্তি বা পরিবারের সদস্য হিসেবে কি পুরোপুরি জাহির করতে পারে না, তার কিছু না কিছুর প্রয়োজন পড়ে। এই কিছু না কিছু যে প্রয়োজনটা আছে, ওই প্রয়োজনটাকে আমরা কি বলি? চাহিদা বলি। চাহিদা মেন কথা হচ্ছে, সহজভাবে চাহিদা হচ্ছে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে কি বলে? চাহিদা বলা হয়, ডিমান্ড। দেখো, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, এর মধ্যে মানবিক চাহিদার বিভিন্ন দিকগুলো হলো শারীরিক চাহিদা। দেখো, এটা বলার আগে আমরা বলি যে শারীরিক চাহিদা, তারপর ব্যক্তিগত পূর্ণতার চাহিদা, এগুলো কিন্তু আমাদের কিসের জন্য খেয়াল রাখতে হবে? এগুলোর উদাহরণগুলো আমাদের মাথায় রাখতে হবে এমসিকিউর জন্য। এই একটা উদাহরণ দিয়ে দেবে, সাপোজ দিয়ে দেবে যে শিক্ষা কোন ধরনের চাহিদা, তখন কিন্তু তুমি উল্লেখ করতে হবে যে ব্যক্তিগত পরিপূর্ণতার চাহিদা। হ্যাঁ, শিক্ষা কি চাহিদা, আবার দিয়ে দিতে পারে যে নিরাপত্তা কি ধরনের চাহিদা। এইরকম কিন্তু আমাদেরকে এমসিকিউ কিন্তু দিয়ে দেয় এবং আমরা কিন্তু তখন পাজলিং হয়ে যাই অপশনগুলোর মধ্যে। আমি শুরুতেই বলেছি এই সব কারণে আমাদের প্রত্যেকটা বিষয় সূক্ষ্ম জ্ঞান দ্বারা আমাদের মাথায় রাখতে হবে। দেখো, শারীরিক চাহিদা হচ্ছে কি? শারীরিক চাহিদা হচ্ছে যেমন খাদ্য, আশ্রয়, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য সংরক্ষণ। মানে কি আমাদের শরীরের সাথে, আমাদের শারীরিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, আমাদের শরীরের ডিমান্ডের সাথে সম্পর্কিত। এর মধ্যে কি কি রয়েছে? খাদ্য দরকার আছে, আশ্রয় দরকার আছে, নিরাপত্তা দরকার আছে আমাদের এক্সিস্ট করার জন্য, স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য সংরক্ষণ। তারপর 2 নম্বর আছে ব্যক্তিগত পরিপূর্ণতার চাহিদা। এবং ব্যক্তিগত যে পরিপূর্ণতা, আমাদের যে মানুষ হিসেবে যে একটা ব্যক্তিত্ব আছে, ওই ব্যক্তিত্ব প্রচার করার জন্য বা আমাদের পূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য কি কি দরকার হয়? শিক্ষার দরকার হয়, তারপর চিত্ত বিনোদনের দরকার হয়, প্রত্যেকটা উদাহরণ ইম্পর্টেন্ট, মূল্যবোধের দরকার হয়, নীতিবোধ হয়, ধর্ম, সাফল্য অর্জন। দেখো, সাপোজ আমি একটা মানুষ হলাম, মানুষ হিসেবে জন্মগ্রহণ করলাম। একটা কথা আছে না যে মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই কিন্তু মানুষ হওয়া যায় না। মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পরে তার কিন্তু বিশেষ বিশেষ কিছু গুণ অর্জন করতে হয়। এই গুণগুলো হচ্ছে শিক্ষার মাধ্যমে, তারপর মূল্যবোধের মাধ্যমে, নৈতিকতার মাধ্যমে, ধর্মের মাধ্যমে আমরা অর্জন করে থাকি। এই সব দিকগুলোকে আমাদের মানুষ হিসেবে, প্রপার একটা ম্যান হিসেবে গ্রো করতে সাহায্য করে। তারপর দেখো, আবেগীয় চাহিদা। আবেগীয় চাহিদা কি? সমাজে কোনো দল বা গোষ্ঠীর অঙ্গীভূত অনুভব করা পারস্পরিক স্বীকৃতি ও সঙ্গপ্রিয়তা, সম্পদের মালিকানার অনুভূতি, তারপর বন্ধুত্ব। দেখো, কোনো দল বা গোষ্ঠীর তুমি অংশ, এই হিসেবে সমাজের একটা জীব তুমি, এই জিনিসটা ফিল হওয়া, কারণ আমরা সমাজে বসবাস করি। তারপরে পারস্পরিক স্বীকৃতি, সঙ্গপ্রিয়তা, তারপর বন্ধুত্ব, ভালোবাসা, এই সবগুলো কি আমাদের ইমোশনের সাথে কি জড়িত। সুতরাং এগুলো হলো আমাদের আবেগীয় বা ইমোশনাল নিডস। তারপর হচ্ছে আত্মধারণার চাহিদা। আত্মমানি কি? আত্মমানি হচ্ছে নিজের চাহিদা কি কি? আত্মবিশ্বাস, হ্যাঁ, আত্মমর্যাদা বোধ, আত্মপরিচিতি, স্বকীয় স্বাতন্ত্র্যবোধ। মানে কি নিজের সাথে রিলেটেড সবকিছু হচ্ছে এই আত্মধারণার চাহিদার যে উদাহরণ। এইগুলো, এই প্রত্যেকটা উদাহরণকে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের এমসিকিউতে কিন্তু এসে থাকে। তারপর দেখো, প্রাণী জগতের মধ্যে অন্যান্য প্রাণীর তুলনায় মানুষের প্রকৃতি, মর্যাদা, অবস্থান, বুদ্ধিমত্তা ও জীবনধারা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। সামাজিক জীব হিসেবে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য মানুষকে যেমন কতগুলো জৈবিক চাহিদা, যেমন খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য পূরণ করতে হয়, তেমনি সামাজিক পরিচিতি ও মর্যাদা রক্ষার জন্য কতগুলো সামাজিক চাহিদা পূরণ করতে হয়। সামাজিক
জীব হিসেবে এইসব জৈবিক ও সামাজিক চাহিদা পূরণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য বিধায় এগুলোকে মৌলিক মানবিক চাহিদা বলা হয়। দেখো আমরা কিন্তু মানুষ হিসেবে জন্মগ্রহণ করি এবং মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর থেকে আমাদের কিন্তু ব্যক্তিগত পর্যায়ে, পরিবারগত পর্যায়ে এবং সামাজিক কিছু পর্যায়ে আমাদের কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়। সাপোজ আমি ব্যক্তিগত পর্যায়ে আমি একটা ভালো মানুষ হলাম, তার পরিবারে একটা ভালো সদস্য হলাম, সমাজের ক্ষেত্রে সমাজে একটা আদর্শ নাগরিক হলাম এবং সবাই কিন্তু এক্সপেক্ট করে কি আমি একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠবো এবং সমাজ দেশের কল্যাণে কাজ করব। এখন এই ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য আমার কিন্তু অনেক কিছু দরকার পড়ে। এই দরকারগুলোর মধ্যে যেগুলো আমার একদম প্রয়োজন ওই জিনিসগুলো কি কি ওগুলো হচ্ছে মৌলিক মানবিক চাহিদা। দেখো ডেভিড জেরি এবং জুলিয়া জেরি প্রণীত কলিন্স সমাজবিজ্ঞান অভিধান, দেখো কলিন্স সমাজবিজ্ঞান অভিধান, এটার কে লিখছেন? ডেভিড জেরি এবং জুলিয়া জেরি। আমরা কিন্তু প্রথম পত্রেও কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি, এটা কিন্তু এমসিকিউতে আসে। কলিন্স ডিকশনারি অফ সোশিওলজি, এটার মনে রাখবে যে কারা লিখছে, তাদের অনুযায়ী মৌলিক মানবিক চাহিদা এমন একটি ধারণা যাতে সকল মানুষ তাদের মানবিক গুণাবলীর কারণে মৌলিক মানবিক চাহিদা হিসেবে এগুলো পূরণ করতে অংশগ্রহণ করে সমাজ জীবনে পরিপূর্ণভাবে অংশগ্রহণের অত্যাবশ্যক পূর্বশর্ত হিসেবে মৌলিক মানবিক চাহিদা পূরণ বিবেচিত। দেখো এখানে এমসিকিউ হচ্ছে ইম্পর্টেন্ট এটা, যে সমাজ জীবনে পরিপূর্ণভাবে অংশগ্রহণের অত্যাবশ্যক পূর্বশর্ত হলো, অত্যাবশ্যক মানে কি সমাজের অংশ হিসেবে সমাজে গড়ে উঠতে হলে, সমাজে একটা পার্ট হতে হলে কোন জিনিসটা পূর্বশর্ত? এই যে মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ হওয়া লাগবেই। যদি মৌলিক মানবিক চাহিদা পূরণ না হয় তুমি সমাজের একটা পার্ট, অত্যাবশ্যকীয় পার্ট হতে পারবে না। সুতরাং আমাদের এই পরিপূর্ণভাবে অংশগ্রহণের পূর্বশর্ত কি? মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ হওয়া। এই জিনিসটা তোমাদের মাথায় কিন্তু অবশ্যই রাখতে হবে। তারপর দেখো মৌলিক মানবিক চাহিদার ধারণা। মৌলিক মানবিক চাহিদার সাধারণ ব্যাখ্যায় বলা যায় মৌলিক মানবিক চাহিদা বলতে সেসব চাহিদাগুলোকে বোঝায় কি? সেসব চাহিদাগুলোকে বোঝায় যেগুলো মানব প্রকৃতি হতে উদ্ভূত, মানে কি মানব প্রকৃতি থেকে সৃষ্ট এবং এসব চাহিদা পূরণ ব্যতীত কোনো ব্যক্তি সামাজিক মানুষ হিসেবে জীবনযাপন করতে পারে না। খুবই ইম্পর্টেন্ট, এসব চাহিদা পূরণ ব্যতীত কি মানুষ সামাজিক জীব হিসেবে জীবনযাপন করতে পারে না। দেখো মানুষকে কিছু কিছু বৈশিষ্ট্য মানুষকে সামাজিক জীবে পরিণত করেছে। এখন যদি এই সব সামাজিক জীব হিসেবে যেসব বৈশিষ্ট্য আমাদের পরিণত করেছে এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমার মধ্যে, মানুষের মধ্যে আর জঙ্গলের একটা পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এখন এখানে এটাই বলা হয়েছে যে মৌলিক মানবিক চাহিদা বলতে সেসব চাহিদাগুলোকে বোঝায় যেগুলো মানব প্রকৃতি হতে উদ্ভূত, মানে কি মানুষের ডিমান্ড থেকেই এসেছে, মানুষের চাহিদা থেকেই এসেছে। এসব চাহিদা পূরণ ব্যতীত কোনো ব্যক্তি, এই চাহিদাগুলো পূরণ ব্যতীত কোনো ব্যক্তি কি করতে পারে না? সামাজিক মানুষ হিসেবে জীবনযাপন করতে পারে না। অর্থাৎ কি সামাজিক মানুষ হিসেবে জীবনযাপন করার জন্য কি অত্যন্ত জরুরি? মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ হওয়া অত্যন্ত জরুরি। এগুলো কিন্তু এমসিকিউ ক নম্বর প্রশ্ন, দুটার জন্য খুব ইম্পর্টেন্ট। সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের মানবিক সামাজিক গুণাবলী পরিপূর্ণভাবে বিকাশের জন্য এসব চাহিদা পূরণ অত্যাবশ্যক বিধায় এগুলোকে মৌলিক মানবিক চাহিদা হিসেবে বিশেষায়িত করা হয়। দেখো মানুষের মানবিক ও সামাজিক গুণাবলীর পরিপূর্ণ বিকাশের জন্য কি প্রয়োজন? ক নম্বর প্রশ্ন আসতে পারে, তারপরে এমসিকিউ আসতে পারে। আমি কিন্তু তোমাদের টাইম নিয়ে সুন্দরভাবে লাইন বাই লাইন কিন্তু বোঝানোর চেষ্টা করছি, কারণ এখান থেকে মাস্ট প্রশ্ন আসবেই। ইভেন এখানের এই প্রশ্নগুলো কিসে আসে জানো? আমাদের যে অ্যাডমিশন টেস্টগুলো আছে ওই অ্যাডমিশন টেস্টেও কিন্তু কি এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্ন কিন্তু আসে। তুমি যখন অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিবে তোমার কিন্তু এই যে মৌলিক মানবিক চাহিদার উপরে একটা পার্ট তোমার আত্মস্থ করা লাগবে। এখন থেকে যদি আমরা এগুলো ভালোভাবে পড়ে যাই তাহলে কিন্তু কি আমাদের ফিউচারে এগুলো নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। মানুষের জৈবিক চাহিদা পূরণ, সামাজিকতা রক্ষার জন্য সার্বজনীন অত্যাবশ্যকীয় দ্রব্য সামগ্রীর সমষ্টিকে মৌলিক মানবিক চাহিদা বলা হয়। মানে কি মানুষের জৈবিক চাহিদা পূরণ, তারপর সামাজিকতা রক্ষার জন্য সর্বজনীন মানে কি সবার জন্য অত্যাবশ্যকীয়, সবার জন্য যেসব জিনিসপত্র অত্যাবশ্যকীয় তার সমষ্টিকে কি বলা হয়? মৌলিক মানবিক চাহিদা। অর্থাৎ সংক্ষেপে একদম তুমি সিম্পল ভাবে তোমার ভাষায় বলবে যে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য মানুষের যেসব চাহিদাগুলো পূরণ হওয়া অত্যন্ত জরুরি বা অত্যাবশ্যকীয় সেগুলোকে বলা হয় কি? মৌলিক মানবিক চাহিদা বা মৌল মানবিক চাহিদা। সুতরাং মানুষের জীবন ধারণ সামাজিক মর্যাদা রক্ষার জন্য অত্যাবশ্যক জৈবিক ও সামাজিক চাহিদা সমন্বিত রূপ কি? মানে একত্রিত রূপ হচ্ছে মৌলিক মানবিক
চাহিদা। দেখো এই একটা প্রত্যেকটা লাইনে কিন্তু এক একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, তোমার যেই ডেফিনেশনটা ভালো লাগে, তোমার কাছে সহজ মনে হয় তুমি এটা দিতে পারো, ইভেন তুমি তোমার নিজের মতো করে কিন্তু দিতে পারো, এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। যদি তুমি নিজে থেকে দিতে পারো এটা আরো ভালো। সুতরাং তোমার আমাদের লেকচারটা সুন্দরভাবে শুনো এবং তারপরে নিজের মতো এটার অ্যান্সার করার চেষ্টা করো। দেখো সামাজিক দৃষ্টিকোণ হতে সমাজ বিজ্ঞানীরা মৌলিক মানবিক চাহিদাগুলোকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন এই 6 ভাগে ভাগ করেছেন। কি কি? দেখো সমাজ বিজ্ঞানীরা মৌলিক মানবিক চাহিদাকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন এই 6 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 6 ভাগে। খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মাস্ট মোটামুটি আসেই। ক খ ক্ষয়ে এসে থাকে অনেক সময় অ্যাডমিশন সব জায়গায় আসবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের অনেক সময় চিকিৎসাও কিন্তু বলা হয়ে থাকে। বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশেই রাষ্ট্রীয়ভাবে সামাজিক নিরাপত্তা সহ উপযুক্ত 6টি প্রয়োজন পূরণে মৌলিক মানবিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেখো এই জিনিসটা যে শুধু বাংলাদেশের জন্য তাই না, পৃথিবীর সকল দেশে এই 6টা জিনিসকে কি করা হয়েছে, যে পৃথিবীর তুমি যেই প্রান্তেই থাকো না কেন এই 6টা জিনিস তোমার মানুষ হিসেবে জন্মগ্রহণ করলে এই চাহিদাগুলো পূরণ হওয়া তোমার জন্য ফরজ, তোমার এই সব চাহিদা পূরণ হওয়া লাগবে, অন্যথায় তুমি একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। সুতরাং দেখো যে এই মৌলমানবিক চাহিদা কিন্তু অত্যন্ত জরুরি, সর্বজনীন, সবার জন্য, পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন। বাংলাদেশের সংবিধানে অন্ন, বস্ত্র, অন্ন মানে কি খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা ও চিত্ত বিনোদনকে মৌলিক মানবিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেখো এখানে সামাজিক নিরাপত্তাটা এক্সট্রা অ্যাড হয়েছে বাংলাদেশ সংবিধানে। মৌলিক মানবিক চাহিদাগুলোর লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে মানুষের অস্তিত্ব ও সামাজিকতা রক্ষায় মৌলিক মানবিক চাহিদা পূরণ অপরিহার্য। মানে কি? মানুষের অস্তিত্ব রক্ষার জন্য এবং সামাজিকতা রক্ষার জন্য এই মৌলিক মানবিক চাহিদা কি অত্যন্ত জরুরি, মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। হ্যাঁ, এর কোনো কি নাই, এর কোনো সার নাই। আমাদের বেঁচে থাকতে হলে এগুলো অবশ্যই দরকার, এগুলো পূরণ না হলে আমরা টিকে থাকতে পারবো না সামাজিক জীব হিসেবে। তাইলে দেখা গেছে আমাদের ওই আগের ওই প্রাচীন আমলে ফিরে যেতে হবে, গুহায় বসবাস করতে হবে। মানুষ স্বাভাবিক উপায়ে এগুলো পূরণে ব্যর্থ হলে অস্বাভাবিক উপায়ে পূরণের ব্যবস্থা করে। যেমন সমাজে বৈধ বা স্বাভাবিক উপায়ে খাদ্যের মতো মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হলে মানুষ অবৈধ উপায়ে, অস্বাভাবিক উপায়ে যেমন ভিক্ষা বা চুরির মাধ্যমে অথবা অখাদ্যকে জীবন ধারণের চেষ্টা করে। দেখো যেহেতু এগুলো দরকার, এগুলো ছাড়া মানুষ কোনোভাবে টিকে থাকতে পারবে না। হ্যাঁ, খাবার ছাড়া কি তুমি বেঁচে থাকতে পারবে? তারপর ট্রিটমেন্ট ছাড়া, তুমি অসুস্থ হলে যদি ট্রিটমেন্ট না করো তুমি কি বেশি দিন টিকে থাকতে পারবে? হয়তো ছোটোখাটো রোগ হলে তুমি টিকে থাকতে পারবে, কিন্তু যদি বড় একটা রোগ হয় টিকে থাকতে কিন্তু পারবে না। সেক্ষেত্রে এই প্রত্যেকটা জিনিস কি আমাদের অত্যন্ত জরুরি। যদি আমরা স্বাভাবিকভাবে, হ্যাঁ নর্মালি যদি আমার কাছে টাকা পয়সা না থাকে অথবা রাষ্ট্র যদি আমাকে এগুলো না দেয়, আমি কিন্তু কি করতে পারবো না, এগুলো বেয়ার করতে পারবো না। এগুলো ছাড়া কি, যখন আমি স্বাভাবিকভাবে এগুলো অ্যাফোর্ড করতে পারবো না তখন কি করব, আমি অস্বাভাবিক একটা উপায় বেছে নিব। সাপোজ আমার কাছে টাকা নাই, আমি বাজার করতে পারতেছি না, আমি খাইতে পারতেছি না। হ্যাঁ, একটা পর্যায়ে কি হবে, তুমি ক্ষুধার জ্বালায় হয়তো তুমি ঘাস ঘুষ খাবা, আফগানিস্তানে যেটা হয়েছিল, ফিলিস্তিনে যেটা হয়। হ্যাঁ, অথবা কি করবা, চুরি ডাকাতি করবা। চুরি ডাকাতি করে কোনোভাবে তোমার পেট চালাতে হবে, আগে তো বাঁচা লাগবে না। এখন বাঁচার জন্য মানুষ কিন্তু অনেক কিছু করে ফেলে। এই কারণে মৌলিক মানবিক চাহিদাগুলো কি পূরণ হওয়া অত্যন্ত জরুরি। দেখো এবার মৌলিক মানবিক চাহিদার প্রকার ভেদের মধ্যে আরেকটা হচ্ছে মানুষের সহজাত প্রকৃতি ও প্রবণতা হতে মৌলিক মানবিক চাহিদার উদ্ভব। মানে কি, মানুষের একদম ন্যাচারাল যে ব্যাপার আছে এগুলো কিন্তু মানুষ তৈরি করে নেয়, এগুলো কিন্তু কি জন্মের পর থেকে অটোমেটিক মানুষের চলে এসেছে এইসব চাহিদাগুলো। তারপর প্রাণী জগতের মধ্যে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় জন্মগ্রহণ করে। সবচেয়ে অসহায় অবস্থায় জন্মগ্রহণ করে কারা? মানুষ। প্রকৃতি প্রদত্ত সুপ্ত প্রতিভা ও সৃজনশীল ক্ষমতা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে। মানুষ কি একদম সুপ্ত একটা প্রতিভা, যেমন তোমার একটা বাঘ জন্মগ্রহণ করেই কিন্তু কি করতে পারে, শিকার ধরতে পারে, অথবা মা শিকার এনে দেয়, কিন্তু তারপর মাছ কিন্তু করে কি করতে পারে, সাঁতার করতে পারে। একটা মাছ প্রায় 2 মিনিট পরে সাঁতার করতে পারে, কিন্তু একটা বাচ্চা বাবু কি জন্ম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কি হাঁটতে পারবে, দৌড়াতে পারবে? পারবে না। সুতরাং মানুষ হচ্ছে সবচেয়ে অসহায়। প্রকৃতি প্রদত্ত মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণের মাধ্যমে মানুষ প্রকৃতি প্রদত্ত প্রতিভা ও সৃজনশীল ক্ষমতা বিকাশের সুযোগ পেয়ে নিজেকে সামাজিক জীবে পরিণত করতে পারে। মৌলিক মানবিক চাহিদাগুলো যথাযথ পূরণ মানুষকে তার জন্মগত অসহায়ত্ব থেকে রক্ষা করে সৃজনশীল ও উৎপাদনশীল সামাজিক জীবে পরিণত করে। দেখো মানুষ ঠিক আছে, মানুষের
সুপ্ত মানে কি লুকায়িত প্রতিভা থাকে, সৃজনশীলতা থাকে। কিন্তু আমরা যদি এই মৌলিক মানবিক চাহিদা না ভোগ করতে পারি তাহলে এই যে প্রতিভা আর সৃজনশীলতা কোনো কাজে আসবে না। প্রতিভা এবং সৃজনশীলতা তখনই কাজে আসবে যখন আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ হচ্ছে, তখন কি এইগুলো দুটা স্পিড আপ হয়ে যায়, মানে এগুলো আরো বৃদ্ধি পায়। এর ফলে একটা পর্যায়ে আমরা একটা আদর্শ মানুষ, যথাযথ মানুষ হিসেবে গড়ে উঠি। মৌলিক মানবিক চাহিদাগুলো পরস্পর নির্ভরশীল। যেমন বেঁচে থাকার জন্য মানবোপযোগী অর্থাৎ ধর্ম, বর্ণ, সমাজ ও সংস্কৃতি অনুযায়ী খাদ্যের চাহিদা পূরণ নিশ্চিত হওয়া প্রয়োজন। আবার শিক্ষার মাধ্যমে উৎপাদনের সামর্থ্য ও দক্ষতা নিশ্চিত না হলে খাদ্যের চাহিদা পূরণের অনিশ্চয়তা দেখা যায় না। খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, আশ্রয়ের মতো মৌলিক চাহিদা যুগপৎ পূরণ করতে হয়। তারপর মৌলিক মানবিক চাহিদাগুলো সংক্ষিপ্ত বিবরণ। দেখো, সংক্ষিপ্ত বিবরণের মধ্যে প্রথম হচ্ছে খাদ্য। আমরা কিন্তু 6টা সম্পর্কে অলরেডি জেনেছি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন। এখন আমরা প্রত্যেকটা সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। খাদ্য কি? মৌলিক মানবিক চাহিদা হিসেবে খাদ্য বলতে মানব উপযোগী কি মানুষের জন্য উপযোগী খাদ্যদ্রব্যকে বোঝানো হয়। মানব দেহের গঠন ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য খাদ্য অপরিহার্য। মৌলিক চাহিদা হিসেবে খাদ্য প্রধান বৈশিষ্ট্য হলো প্রাক জন্মাবস্থা পর্যন্ত খাদ্যের প্রয়োজন। মানুষ স্বাভাবিক উপায়ে খাদ্যের চাহিদা পূরণে ব্যর্থ হলে অস্বাভাবিক উপায়ে তা পূরণ করার চেষ্টা করে। দেখো, খাদ্য ছাড়া কি কেউ বেঁচে থাকতে পারে? তুমি কি না খেয়ে বাঁচতে পারবে? অবশ্যই পারবে না। মানুষের বেঁচে থাকতে হলে সবার আগে কি প্রয়োজন? খাদ্য। কারণ কি, খাদ্য হচ্ছে আমাদের দেহের প্রধান নিড। এখন যদি আমরা খাদ্য না গ্রহণ করি আমাদের দেহ কি একটা সময় আর চলবে না। সুতরাং আমাদের মৌলিক মানবিক চাহিদার মধ্যে সবার আগে কোনটা পূরণ হওয়া লাগবে? আমাদের জন্মগ্রহণ করার পরেই থেকে আমাদের খাদ্য দরকার, পেটে থেকে কিন্তু খাদ্য দরকার, ওটা আমাদের মায়ের থেকে আমরা নিয়েছি। কিন্তু জন্মের পরে কিন্তু আমাদের কি এক্সটার্নাল ভাবে খাদ্য দিতে হয়। এখন খাদ্য ছাড়া কি একটা মানুষ কদিন টিকতে পারে? সম্ভব না। সুতরাং খাদ্য হচ্ছে একটা মানুষ জন্মগ্রহণ করার পরে প্রধান অধিকার। মানুষের অস্তিত্ব রক্ষা, মানবিক ও দৈহিক বিকাশের জন্য খাদ্যের গুরুত্ব অপরিসীম। খাদ্য বলতে মানবোপযোগী সুষম খাদ্যকে বোঝানো হয়। খাদ্য বলতে কি বোঝানো হয়? মানব উপযোগী। দেখো, বিষ তো খাওয়া যায়, কিন্তু এটা কি মানুষের জন্য উপকারী? তারপর ঘাস লতা পাতাও তো খাওয়া যায়, সব লতা পাতা কি মানুষের জন্য উপযোগী? না। যেই সব খাবার মানুষের খাওয়ার উপযোগী ওই সব খাবারকে কি বলা হয়? খাদ্য বলা হয়। হ্যাঁ, মানুষের খাবার, সাপোজ এখন যদি ফিট খায় মুরগি, ফিট খায় মাছ, ওটা কি মানুষের খাবার হবে? না। তাহলে এখানে খাদ্য বলতে শুধু মানুষের যে খাবারগুলো প্রয়োজন ওই খাবারকে বোঝানো হয়েছে। মানবোপযোগী খাদ্য বলতে মানুষের ধর্ম, বর্ণ, সমাজ, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি অনুমোদিত সুষম খাদ্যকে বোঝানো হয়েছে। সুষম খাদ্যকে এবং অনুমোদিত মানে কি, আমরা যেই খাদ্য মানুষ খেতে পারবে, যেই খাবার সবাই গ্রহণ করে ওই খাবারটাকে কিন্তু বলা হয়েছে। কারণ এক ধর্মের বা বর্ণের লোকদের জন্য যা খাদ্য হিসেবে স্বীকৃত অন্য ধর্মে বা বর্ণে তা নিষিদ্ধ খাদ্য হিসেবে গণ্য হতে পারে। এটা সম্পর্কে আমরা সবাই পরিচিত। যেমন আমরা শূকর খাই না, আবার কি খাই না, হিন্দুরা গরু খায় না, এই জিনিসটা কিন্তু হয়ে থাকে। সুতরাং এই আমাদের জন্য শূকর যেমন নিষিদ্ধ, হিন্দুদের জন্য গরু নিষিদ্ধ। এইরকম ধর্মভেদে কি খাদ্যের ভিন্নতা হয়ে থাকে। তারপর দেখো, বস্ত্র। মানব সভ্যতার ধারক ও বাহক হিসেবে যেমন বস্ত্র অপরিহার্য। মানব সভ্যতার ধারক ও বাহককে বস্ত্র, মানব সভ্যতার ধারক ও বাহককে বস্ত্র, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ হিসেবে। যেমন বস্ত্র, তেমনি প্রকৃতির প্রতিকূল অবস্থা থেকে নিজেকে রক্ষা করার জন্য মানব জীবনে বস্ত্রের প্রয়োজন। মানুষের ধারক বাহক হিসেবে বস্ত্রের তো প্রয়োজন রয়েছেই, এবং প্রতিকূল পরিবেশের থেকে টিকে থাকতে হলে কি বস্ত্রের প্রয়োজন। যেমন আমরা কি শীতের সময় কি খালি গায়ে হয়ে থাকতে পারবো? অবশ্যই পারবো না। বাংলাদেশে তো তাও শীত কম। সাপোজ তুমি যদি সাইবেরিয়ার কথা চিন্তা করো, অ্যান্টার্কটিকার কথা চিন্তা করো, ওইখানে কি তুমি একটা মানুষ গেলে সার্বিয়ার যে মানুষগুলো আছে, সার্বিয়ার যে মানুষগুলো আছে, ইউরোপের যে মানুষগুলো আছে, তারা কি কোনো প্রপার একটা ড্রেস ছাড়া কি চলতে পারবে শীতের মধ্যে? ইম্পসিবল, তারা একদম মারাই যাবে। এই জন্য খাদ্যের সঙ্গে সামাজিক জীব হিসেবে মানুষের সামাজিকতা রক্ষার জন্য বস্ত্রের গুরুত্ব অপরিসীম। অনেক ক্ষেত্রে মানুষ অনাহারে থাকতে পারে কিন্তু বস্ত্রহীন অবস্থায় সমাজে এক মুহূর্ত বসবাস করতে পারে না। দেখো, এটা একদম স্বাভাবিক। কেমনে? অনেক সময় কি হয়, যেমন নিম্ন মধ্যবিত্তদের সাপোজ করোনার মধ্যে কি হয়েছে, তারা বাসার মধ্যে থাকছে, তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু খায় নাই, কিন্তু তারা কিন্তু বাসায় কিন্তু ড্রেস পরে থাকতে হয়েছে। বাইরের কথা আমি বাদ দিয়ে দিলাম।
তারা কিন্তু খায় না, কিন্তু ড্রেস কিন্তু ঠিকই পরতে হইছে। আবার তুমি বাইরে বাসায় তুমি খাও না না খাও এটা ব্যাপার না, বাইরে গেলে কিন্তু তোমার ড্রেস পরাই লাগবে। সমাজে চলতে হলে কিন্তু তোমার ড্রেস চলা লাগবে। একদম উলঙ্গ হয়ে একজন মানুষ যদি সমাজে যায় বা রাস্তা দিয়ে হাঁটে, এটা কি কেউ কখনো মানবে? অবশ্যই মানবে না। সুতরাং তুমি প্যাডে না চললেও তোমার উপরে থাকা লাগবে। বস্ত্রের ব্যবহারই মানুষকে অন্যান্য প্রাণী হতে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছে। অন্যান্য প্রাণী হতে মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছে কি? বস্ত্রের মর্যাদা। অন্যান্য প্রাণীদের বস্ত্রের প্রয়োজন পড়ে না, হয়তো তাদের লোম টোম দিয়ে ঢাকা থাকে, অথবা তারা দে ডোন্ট কেয়ার। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু কি, উই হ্যাভ টু কেয়ার। হ্যাঁ, আমরা কিন্তু বস্ত্র ছাড়া চলতে পারবো না। সুতরাং এই জিনিসটা কি অন্যান্য প্রাণী থেকে আমাদের আলাদা করেছে। মানুষের সামাজিক সম্পর্ক বজায় রেখে স্বাভাবিক ও সভ্য জীবনযাপন অব্যাহত রাখতে বস্ত্রের গুরুত্ব অপরিসীম। বস্ত্রের চাহিদা অপরিত থাকলে মানুষের সামাজিকতা রক্ষা করতে পারে না, ফলে সমাজের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। দেখো, এখন যদি তোমাদের মধ্যে আসে যে ভাইয়া পাগলরা তো পড়ে না, এখন তুমি কি পাগল রেখে স্বাভাবিক মানুষের সাথে তুলনা করবা? অবশ্যই না। তারপর বাচ্চারা তো কিছু বুঝেই না। কিন্তু এখানে মানুষ বলতে কাদের বোঝানো হচ্ছে? বিবেক সম্পন্ন, যাদের মাথা মানসিক অবস্থা একদম প্রপার পর্যায়ে আছে। একটা পরে দেখা যায় কি, যেমন আমি আগে 1-2-তে থাকতে হাফ প্যান্ট পরে স্কুলে যেতাম, কিন্তু যখন 2-3-তে উঠছি, 3-4-এ উঠছি, তখন আমি নিজেই আর হাফ প্যান্ট পরে স্কুলে যাই না। তখন আমার লজ্জা লাগতো যে একটা পর্যায়ে কি তুমি তখন কি হাফ প্যান্ট পরতেই ভালো লাগবে না, তখন কিন্তু কি তোমার বাধ্য হয়ে কি তোমার বস্ত্রের একটা দরকার পড়ে। এটা হচ্ছে ন্যাচারাল নিড। প্রকৃতির প্রতিকূল অবস্থা হতে মানুষকে নিজেকে রক্ষা করতে পারে না বলে বস্ত্রের অভাবে রোগ ব্যাধি দেখা দেয়। সুতরাং দেখা যায় বস্ত্রের অভাবে যেমন মানুষের সামাজিকতা রক্ষা তথা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, তেমনি জনস্বাস্থ্যের প্রতি হুমকি সৃষ্টি হয়। আশা করি এটা বোঝানোর কিছু নেই, তোমরা ইজিলি বুঝতে পারছো। তারপর দেখো বাসস্থান। এখন বাসস্থান কি? অবশ্যই আমরা যেখানে থাকি ওটাই বাসস্থান। ঘর বাড়ি দালান কোঠা এটা এক একজনের এক এক রকম হতে পারে, তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে। একটু পড়ার চেষ্টা করি। বাসস্থান বলতে মানুষের বসবাসের স্থানকে বোঝানো হয়েছে। ডুইলিং প্লেস অফ হিউম্যান বিইং। মানুষের আদি ও অকৃত্রিম মৌলিক প্রয়োজন হলো বাসস্থান। মানুষের আদি মানে কি? সবচেয়ে পুরানো এবং অকৃত্রিম মৌলিক প্রয়োজন হচ্ছে বাসস্থান। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর ক নম্বর প্রশ্ন কিন্তু আসতে পারে। মৌলিক মানবিক চাহিদা হিসেবে বাসস্থানের গুরুত্ব ব্যাপক এবং বহুমুখী। মানে কি? এর অনেক প্রকারের গুরুত্ব রয়েছে। প্রাকৃতিক প্রতিকূল অবস্থা যেমন শীত তাপ রৌদ্র বৃষ্টি ইত্যাদি হতে আত্মরক্ষা এবং নিরাপত্তা লাভ, সমাজ ও সভ্যতাকে স্থায়ী ও স্থিতিশীল রূপ দেওয়ার মাধ্যমে। সমাজ ও সভ্যতাকে স্থায়ী এবং স্থিতিশীল রূপ কিসের মাধ্যমে দেওয়া হয়েছে? এই বাসস্থানের মাধ্যমে। শান্তিপূর্ণ জীবনযাত্রার পরিবেশের সৃষ্টিতে বাসস্থানের গুরুত্ব অপরিসীম। দেখো, আমরা সাপোজ যদি এক রাত বাইরে থাকি, তাইলেই কিন্তু আমরা বুঝতে পারবো। আমাদের ডাকাতের ভয় থাকে, চোরের ভয় থাকে, ঝড় বৃষ্টির কথা বাদই দিলাম, যার বাসা নাই সেই কিন্তু এটা কষ্ট বুঝে। আল্লাহর রহমতে আমরা কিন্তু এই কষ্টটা বুঝতে পারি না, কিন্তু বাসস্থান কিন্তু আমাদের জন্য আসলে অনেক জরুরি। স্থায়ী ও নির্দিষ্ট স্বাস্থ্যসম্মত বাসস্থানের অভাবে পুষ্টিকর খাদ্য উন্নত বস্ত্র পরিধান করেও স্বাস্থ্যহীনতার শিকার হওয়ার সম্ভাবনা থাকে। সামাজিক আচার আচরণ রীতিনীতি অর্থাৎ সামাজিকীকরণের ক্ষেত্রে বাসস্থানের গুরুত্ব অপরিসীম। সামাজিক কর্তব্য এবং দায়িত্ব পালন ও অধিকার ভোগের অন্যতম পূর্বশর্ত হচ্ছে সামাজিক কর্তব্য, দায়িত্ব পালন ও অধিকার ভোগের অন্যতম পূর্বশর্ত কি? পূর্বশর্ত হচ্ছে সমাজে স্থায়ীভাবে বসবাস করা। যাযাবর জীবনযাপনের মাধ্যমে তা সম্ভব নয়। দেখো, আগে কিন্তু মানুষ যাযাবর জীবন বা নোম্যাডিক একটা লাইফ লিড করতো। তাদের কি নির্দিষ্ট কোনো জায়গায় বসবাস করার জায়গা ছিল না। তারা আজকে এই গুহায় বসবাস করতো, এই চারদিকের খাবার দাবার খাইতো, কালকে তারা খাবারের সন্ধানে আরেক জায়গায় চলে যেত। এইভাবেই কিন্তু কি তারা সারা জীবন চলতো। কিন্তু না, এটা কোনো সলিউশন না। বর্তমান যেহেতু আধুনিক সিভিলাইজেশন হয়েছে, এই সিভিলাইজেশনের পূর্বশর্ত কি ছিল? যে আগে আমাদের সবার একটা নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে হবে, এবং এই স্থায়ী বসবাসকে কেন্দ্র করে আমরা চাষাবাদ করব, দোকানপাট করব, বাজার করব, আস্তে আস্তে একটা সমাজ গড়ে তুলব। কিন্তু একটা মানুষ যদি স্থায়ীভাবে এক জায়গায় বসবাস নাই করে, সে কি বাজার রাস্তাঘাট এইসবের কোনো প্রয়োজন নেই। সুতরাং স্থায়ী বসবাসকে কেন্দ্র করে কিন্তু কি সবগুলা আবির্ভূত হয়েছে। সামাজিক বন্ধন সুদৃঢ় এবং সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাসস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক বন্ধনের ক্ষেত্রেও কিন্তু পালন করে। তারপর সমাজের মৌল প্রতিষ্ঠান পরিবার। সমাজের মৌল প্রতিষ্ঠা কি? পরিবার বা বেসিক। তারপরে আদি প্রতিষ্ঠান কি? বাসস্থান। বাসস্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সুতরাং বলা যায় স্থায়ী আবাস সমাজ গঠনের মূল ভিত্তি। খুব ইম্পর্টেন্ট। স্থায়ী আবাস কি? সমাজ গঠনের মূল ভিত্তি। এই যে আমি একটু আগে তোমাদের এটা বুঝালাম যে কিভাবে একটা স্থায়ী আবাস
তোমার সমাজটা গঠন করে। যে এক জায়গায় যখন তুমি থাকবা ওইটাকে কেন্দ্র করে রাস্তাঘাট, স্কুল, কলেজ, বাজার সব কিছু গড়ে তুলবা, এবং সব কিছু যখন গড়ে ওঠে তখনই কিন্তু কি এটা একটা সমাজের রূপ লাভ করে। সুতরাং খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খ নম্বর প্রশ্ন এসে আসতে পারে, ক প্লাস খ MCQ। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থানের পরে শিক্ষাকে সারা বিশ্বে অন্যতম মৌলিক মানবিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। শিক্ষাই মানুষকে প্রাণী জগতের শ্রেষ্ঠত্ব দান করেছে। প্রাণী জগতের শ্রেষ্ঠত্ব দান করেছে কে? শিক্ষা। খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রাণী জগতের শ্রেষ্ঠত্ব দান করেছে কে? শিক্ষা। এখন সাপোজ তুমি একটা আমার মধ্যে বা তোমার মধ্যে, হ্যাঁ, একটা তুলনা করো, বা তোমার সাথে আমার সাথে একটা কার কম্পেয়ার করো, একটা রাস্তার একটা ছেলের কম্পেয়ার করো, একটা টোকার একটা কম্পেয়ার করো, দেখবে কি টোকারা গালিগালাজ করতেছে, যেখানে সে কপথুতু ফেলতেছে, হ্যাঁ, যেখানে সে মলমূত্র ত্যাগ করতেছে, একদম মানে যাচ্ছে না অবস্থা, ময়লা জামা কাপড় পড়তেছে। কিন্তু তুমি আমি চাইলে কি এটা করতে পারবো? অবশ্যই পারবো না। কারণ কি আমরা শিক্ষা লাভ করার মাধ্যমে যে আমাদের যে বিবেক, এই বিবেক আমাদের এইসব কাজ করতে দেবে না। আমরা চাইলেই একটা রিক্সাওয়ালাকে থাপ্পড় দিতে পারবো না, হ্যাঁ, যারে তারে গালি দিতে পারবো না, বাবা মার গায়ে হাত তুলতে পারবো না। কিন্তু রাস্তার ছেলে যে শিক্ষিত না, মূর্খ, সে কিন্তু এগুলো কিছুই করবে না। সে সেই সম্পর্কে জানেই না যে ম্যানার্স কি, এথিকেট কি, এগুলো কিন্তু কি সে জানেই না। সমাজে যে তার একটা গুরুত্ব আছে সেটাও সে উপলব্ধি করতে পারে না। সে বলছে যে আসছি, জন্মগ্রহণ করছি, একটু কুকুরের মতো কোনোভাবে খাওয়া দাওয়া করে বেঁচে থাকলে হয়। কিন্তু না, শিক্ষাই কিন্তু কি আমাদের পরিপূর্ণতা দান করে। সামাজিক জীব হিসেবে মানুষ দৈহিক, মানবিক ও আত্মিক উন্নতির সাথে জাগতিক সমস্যা সমাধানে যে কলা কৌশল মানুষকে সাহায্য করে তাই হচ্ছে শিক্ষা। দেখো শিক্ষার ডেফিনেশনটা আরেকবার আমরা পড়ার চেষ্টা করি। সামাজিক জীব হিসেবে মানুষের দৈহিক, মানবিক, আত্মিক উন্নতির সাথে জাগতিক সমস্যা সমাধানে, মানে কি দৈহিক, মানসিক, আত্মিক সাথে আমরা যে সমস্যার সম্মুখীন হই পৃথিবীতে, এইসব কেন্দ্র করে দৈহিক, মানবিক এবং আত্মিক যে সমস্যাগুলো আমরা ফেস করি, এই সমস্যাগুলো কেন্দ্র করে এই সমস্যার সমাধান যে কলা কৌশল মানুষকে সাহায্য করে তাই হচ্ছে শিক্ষা। মানে কি এই যে দৈহিক, মানসিক এবং আত্মিক যে সমস্যাগুলো আমরা ফেস করি, এই সমস্যাগুলো সমাধানে যেই ব্যবস্থা আমাকে সাহায্য করে ওই সমস্যা হচ্ছে শিক্ষা। অর্থাৎ আরো সহজভাবে আমরা যে দৈনিক আমাদের যে সমস্যাগুলো ফেস করি ওই সমস্যা সমাধানের মাধ্যমটাই হচ্ছে শিক্ষা। মনীষী ফ্রেডরিক হার্বার্টের মতে শিক্ষা হচ্ছে মানুষের বহুমুখী প্রতিভা। শিক্ষা হচ্ছে মানুষের কি বহুমুখী প্রতিভা এবং অনুরাগের সুষম প্রকাশ ও নৈতিক চরিত্র গঠন। অনুরাগের সুষম প্রকাশ এবং নৈতিক চরিত্র গঠন MCQর জন্য ইম্পর্টেন্ট। জাতিসংঘ মানবিক ঘোষণায় শিক্ষাকে মৌলিক চাহিদার মর্যাদা দিয়ে বলা হয়েছে শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে কে? শিক্ষা। দেখো প্রত্যেকটা লাইনে কিন্তু MCQ আছে, ক নম্বর প্রশ্ন আছে, যা তাকে আধুনিক, উৎপাদনক্ষম করে তোলে এবং আত্মনির্ভরশীল হওয়ার মাধ্যমে অন্ন, বস্ত্র, পুষ্টি এবং আশ্রয়ের মতো অপরিহার্য মৌলিক চাহিদা অর্জনযোগ্য এবং পারঙ্গম হতে সক্রিয় ভূমিকা পালনে সহায়তা করে। পারঙ্গম মানে কি? পারঙ্গম মানে কি? যোগ্য হতে। পরিবর্তিত আর্থসামাজিক ও পারস্পরিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধানে মানুষকে সক্ষম করার প্রধান উপায় হচ্ছে শিক্ষা। দেখো খুব ইম্পর্টেন্ট, পরিবর্তিত আর্থসামাজিক ও পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে আমাদের খাপ খাওয়াতে কোনটা করে? শিক্ষা। দেখো আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের নিজেদের জীবনে কি সর্বদা কি পরিবর্তনযোগ্য। আজকে সমাজ একরকম আছে, কালকে সিস্টেম আরেক রকম, নতুন একটা সরকার আসবে, সিস্টেম চেঞ্জ। এই যে পরিবর্তনশীল সমাজ, আমাদের পরিবর্তনশীল পরিবেশ, এই পরিবর্তনশীল পরিবেশের সাথে আমাদের খাপ খাওয়াতে কে সাহায্য করে? এই শিক্ষা। তো সুতরাং দেখা যায় শিক্ষা অনন্য মৌলিক চাহিদা হতে ব্যতিক্রম। অনন্য মৌলিক চাহিদা হতে ব্যতিক্রম কি? শিক্ষা। প্রত্যেকটা লাইনে কিন্তু MCQ। মৌলিক চাহিদা পূরণের মূল চাবিকাঠি হচ্ছে শিক্ষা। এখন খুবই ইম্পর্টেন্ট, মৌলিক চাহিদা পূরণের মূল চাবিকাঠি কি? শিক্ষা। মানুষের সহজাত মানবীয় প্রতিভা ও অন্তর্নিহিত সম্ভাবনা বিকাশের মাধ্যম হচ্ছে শিক্ষা। মানুষের মানবীয় প্রতিভা এবং অন্তর্নিহিত সম্ভাবনা মানে কি আমি কি হতে চাই বা আমাদের ভিতরে কি কি যোগ্যতা আছে এটা কিন্তু শিক্ষার নিরিখে বিবেচনা করা হয়। সাপোজ আমি একটা ডাক্তার হলাম, হ্যাঁ, এই ভিতরে আমার যে ডাক্তার হওয়ার যে যোগ্যতা ছিল এটা কিন্তু ডাক্তারি শিক্ষার মাধ্যমে, মেডিকেল পড়ার মাধ্যমে কি আমার ভিতর থেকে বের হয়ে আসছে। এই যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, এই পড়ার যোগ্যতাটা আমার মধ্যে থেকে কিন্তু শিক্ষার মাধ্যমে বের হয়ে আসছে। আমি যদি শিক্ষা লাভ না করতাম আমি কিন্তু পটেনশিয়ালিটি থাকা অবস্থায় কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম না। সেম তোমাদের মধ্যে কিন্তু সবার মধ্যে কি আছে? পটেনশিয়ালিটি আছে, কিন্তু কিসের অভাব আছে? শিক্ষার অভাব আছে। ভাইয়ারা এই টাইমটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কি করবা? যে ভিতরে যে পটেনশিয়ালিটি আছে শিক্ষার মাধ্যমে ওটা এক্সপ্লোর করো,
ওটা এক্সপ্লোর করো, একদম তুমি যেখানে যেতে চাও ওইখানে যেতে পারবে, কিন্তু ভিতরের পটেনশিয়ালিটি কাজে লাগাতে হবে। সুতরাং তোমার মনোযোগ দিয়ে পড়ো, আশা করি যে তোমরা নিজেদের যোগ্যতাকে শিক্ষার মাধ্যমে অনুধাবন করতে পারবে এবং নিজেরা আমার চেয়েও বড় বড় জায়গায় যেতে পারবে। দেখো, শিক্ষা আর্থসামাজিক উন্নয়ন এবং মানব সভ্যতার বিকাশের প্রধান উপকরণ। মানব সভ্যতা বিকাশের প্রধান উপকরণ কি? মানব সভ্যতা বিকাশের প্রধান উপকরণ হচ্ছে শিক্ষা। মানব সম্পদ উন্নয়নে সর্বোত্তম বিনিয়োগ খাত হচ্ছে শিক্ষা। মানব সম্পদ উন্নয়নে সর্বোত্তম বিনিয়োগ খাত কি? শিক্ষা। দেখো, প্রত্যেকটা লাইনে লাইন এমসিকিউ। শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের নিজের প্রতিভা ও ক্ষমতা বিকাশের সুযোগ লাভ করে। শিক্ষা মানুষকে নিজের ও সমাজের উন্নয়নে অর্থবহ ভূমিকা পালন করতে সক্ষম করে তোলে। দেখো, শিক্ষাই কিন্তু মানুষের সব জায়গায় নিয়ে যায়। শিক্ষা ছাড়া কি কিচ্ছু সম্ভব না। তুমি আমি এখন লেখাপড়া করছি কি জন্য? শিক্ষা অর্জন করার জন্য। শিক্ষা অর্জন করে আমরা সক্ষমতা অর্জন করবো। এই জন্য শিক্ষার অভাবে নিরক্ষরতা, অজ্ঞতা, কুসংস্কার প্রভৃতি মানুষকে আচ্ছন্ন করে ফেলে, যার প্রভাবে মানুষ নিজের অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারে না। শিক্ষার অভাবে সৃষ্ট নিরক্ষরতা ব্যক্তিগত ও জাতীয় উন্নয়নে বহুমুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দরিদ্র, জনসংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, অজ্ঞতা, কুসংস্কার প্রভৃতি বহুমুখী সমস্যার প্রধান কারণ কি? নিরক্ষরতা। দেখো, যার মধ্যে শিক্ষা নাই, তার মধ্যে সচেতনতা নাই, তার মধ্যে কি নাই? তার মধ্যে বিবেকবোধ নাই। এর ফলে কি আস্তে আস্তে অনেক সমস্যাগুলো কি সৃষ্টি হয়ে যায়। সুতরাং আমাদের সমাজের ম্যাক্সিমাম সমস্যা সমাধান করতে পারে কি? শিক্ষা। এবং নিরক্ষরতা হচ্ছে কি আমাদের সমাজের মূল সমস্যাগুলোর কারণ, এক কথায় শেষ। দেখো, স্বাস্থ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংজ্ঞা অনুযায়ী স্বাস্থ্য হলো দৈহিক, মানসিক ও সামাজিক দিক হতে পরিপূর্ণ কল্যাণকর অবস্থা। শুধু রোগমুক্ত অবস্থাকে স্বাস্থ্য বোঝায় না। দেখো, খুবই ইম্পর্টেন্ট, খুবই। দৈহিক, মানসিক এবং সামাজিক দিক হতে স্বাস্থ্য কি? স্বাস্থ্য হচ্ছে আমাদের দৈহিক, মানসিক এবং সামাজিক দিক হতে একটা সুস্থ অবস্থা। হ্যাঁ, এটা শুধুমাত্র কি আমাদের সমাজে ভ্রান্ত কি আমার স্বাস্থ্য ঠিক আছে মানে আমার কি আমার শরীরে কোনো রোগ নাই এর মানে কি আমি সুস্থ? কিন্তু না, আমার মাথায় যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, বিভিন্ন স্ট্রেস এগুলো ভুগতেছে, এর কারণে কি আমার স্বাস্থ্যের কিন্তু কি ক্ষতি হচ্ছে, এর মানে কি আমি স্বাস্থ্যবান না। আমার স্বাস্থ্যবান হওয়াটা আমি তখনই আমি স্বাস্থ্য বলবো যখন আমার দৈহিক, মানসিক এবং সামাজিক সব দিক ঠিক থাকবে, তখনই আমি নিজেকে স্বাস্থ্যবান বলতে পারবো। মানে কি স্বাস্থ্যের সাথে শুধুমাত্র রোগবালাইয়ের সম্পর্ক না, স্বাস্থ্যের সাথে আমার দৈহিক অবস্থা মানে কি আমার শারীরিক যে অবস্থাটা আছে, তারপর মানসিক অবস্থা মানে ভিতরের ইন্টারনাল, তারপরে সামাজিক দিক হতে সমাজে আমার অবস্থা, সমাজে আমি কেমন আছি না আছি, সমাজে আমার অবস্থান, এরাও কিন্তু রিলেটেড। স্বাস্থ্য রক্ষা মানুষের মৌলিক চাহিদার অন্যতম। স্বাস্থ্য রক্ষা কি মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম। মানুষের ব্যক্তিগত সামাজিক উন্নয়নের প্রধান সহায়ক হচ্ছে স্বাস্থ্য। মানুষের ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের প্রধান সহায়ক কি? প্রধান সহায়ক হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য ছাড়া আমাদের ব্যক্তিগত এবং সামাজিক উন্নয়ন সম্ভব না। দেখো, স্বাস্থ্য যেহেতু আসলো, আমি তোমাদের একটা কাহিনী বলি। আমরা জানি যে হযরত মুসা আলাইহিস সালাম একটু তেরা টাইপের ছিল। হ্যাঁ, উনি আল্লাহর সাথে বিতর্কে চলে যেত অনেক সময়। একদিন তার আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে, তখন কি বললো? তখন মুসা আলাইহিস সালাম যেহেতু একটু তেরা টাইপের ছিল, উনি আল্লাহকে বললো যে আল্লাহ, তুমি যদি মুসা হতা এবং আমি যদি আল্লাহ হতাম, তুমি আমার কাছে কি চাইতা? হ্যাঁ, তখন আল্লাহ বলতেছে, আমি যদি বান্দা হতাম এবং তুমি যদি আমার জায়গায় থাকতা, আমি আল্লাহর কাছে যে জিনিসটা চাইতাম সেটা হচ্ছে স্বাস্থ্য। তুমি বুঝতেছো? আল্লাহ যদি একটা জিনিস চাইতো সেটা হচ্ছে স্বাস্থ্য। তার মানে কি সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে স্বাস্থ্য। তোমার কাছে কোটি কোটি টাকা আছে, যা ইচ্ছা আছে, কিন্তু তোমার স্বাস্থ্য ভালো না, হ্যাঁ, তুমি পঙ্গু, তুমি ক্রিপল, তোমার কি জীবনে সুখ আছে? না। তাহলে স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। দেখো, স্বাস্থ্যহীনতার প্রভাবে যেমন মানুষের কর্মক্ষমতা লোপ পায়, তেমনি মাথাপিছু আয় ও জাতীয় উৎপাদন হ্রাস পায়। এই জন্য স্বাস্থ্যকে ব্যক্তিগত ও জাতীয় সম্পদ হিসেবে ব্যাখ্যা করা হয়। দেখো, খুবই 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 গুরুত্বপূর্ণ হচ্ছে স্বাস্থ্যকে ব্যক্তিগত এবং জাতীয় সম্পদ হিসেবে আখ্যায়িত করা হয়। জাতীয় সম্পদ হিসেবে, কারণ কি স্বাস্থ্য শুধুমাত্র তোমার না, স্বাস্থ্য একটা জাতির সম্পদ। তোমার স্বাস্থ্য ভালো থাকা মানে কি তুমি কাজবাজ সবকিছু ঠিকঠাক মতো করতে পারবে, এবং তুমি কাজবাজ করতে পারলে কি হবে? রাষ্ট্রের উন্নয়ন হবে। এখন তুমি যদি নিজে কিছু করতে না পারো, তোমার স্বাস্থ্য যদি ভালো থাকে, তুমি কিন্তু রাষ্ট্রের উন্নয়ন না, বরং রাষ্ট্রের একটা বোঝা হয়ে যাবে। সুতরাং স্বাস্থ্য কিন্তু কি আমাদের জন্য খুব দরকারি। স্বাস্থ্য রক্ষা অন্যান্য মৌলিক চাহিদা পূরণের অপরিহার্য পূর্বশর্ত। দেখো, অন্যান্য সকল মৌলিক চাহিদা, যে আমাদের 6টা মৌলিক চাহিদা, ওই 5টা স্বাস্থ্য ছাড়া যে 5টা আছে, ওই 5টা পূরণ করতে হলে অবশ্যই তোমার স্বাস্থ্য থাকতে হবে। তোমার যদি স্বাস্থ্যই ঠিক না থাকে, শিক্ষার কোনো দাম নাই। তোমার যদি স্বাস্থ্যই ভালো না থাকে, খাবার খাওয়া না খাওয়া সেম।
এই জন্য অন্যান্য মৌলিক চাহিদা পূরণের জন্য পূর্ব শর্ত হচ্ছে কি স্বাস্থ্য ঠিক থাকা। স্বাস্থ্য দেশের আর্থসামাজিক তথা সার্বিক উন্নয়নের প্রধান সহায়ক হচ্ছে সুস্থ সবল ও কর্মপূর্ণ সম্পন্ন দক্ষ জনশক্তি। দেখো দক্ষ জনশক্তি কি একটা দেশের সম্পদ। এক কথায় স্বাস্থ্যহীনতার দরুন জনগণের গুণগত মান ও কর্মক্ষমতা হ্রাস পায়। স্বাস্থ্যহীনতার দরুন যদি স্বাস্থ্য না থাকে তাহলে মানুষের কর্মক্ষমতা এবং গুণগত যে মান আছে সেটা কমে যায়, যা দেশের উৎপাদনকে বিশেষভাবে প্রভাবিত করে। স্বাস্থ্যহীনতার ফলে পরনির্ভরশীলতা, ভিক্ষাবৃত্তি, অপরাধ প্রবণতা, শ্রমিকের উৎপাদন ক্ষমতা হ্রাস, আয়ুষ্কাল হ্রাস, দরিদ্রতার প্রসার, শ্রম বিমুখতা ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। দেখছো এখানে কিন্তু প্রথম 2 লাইনে কিন্তু পড়লে কিন্তু বুঝতে পারবে যে স্বাস্থ্যকে কেন জাতীয় সম্পদ বলা হয়। খ নাম্বার প্রশ্নের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যকে কেন জাতীয় সম্পদ বলা হয়। দেখো এই যে চিত্ত বিনোদন বা এন্টারটেনমেন্ট এগুলো আমাদের কেন লাগে, কারণ সাপোজ আমরা সপ্তাহে 6 দিন বা 5 দিন টানা স্কুল কলেজ লেখাপড়া করি, যারা অফিসে চাকরি করে তারা 6 দিন চাকরি করে বা 5 দিন চাকরি করে। এখন তাদের এই সাপ্তাহিক ছুটিটা কেন দেওয়া হয়? তাদের এই সাপ্তাহিক ছুটিটা দেওয়া হয় যাতে তারা একটু চিত্ত বিনোদনের সুযোগ পায়। চিত্ত বিনোদনের ফলে কি হবে যে পরের সপ্তাহের কাজগুলো তারা কি করবে, আবার স্মুথলি করতে পারবে। সাপোজ আমাদের যদি একদম 365 দিন কোনো বন্ধ ছাড়া স্কুল কলেজ করতে হতো, তোমার আমার কয়দিন ভালো লাগতো? এটা কিন্তু সম্ভব ছিল না। আবার কর্মক্ষেত্রেও কিন্তু কি আমার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমি যদি গ্যাপ না নেই, যদি এন্টারটেনমেন্ট না নেই, একটু ব্রেক না নেই, শিক্ষা সফরের আয়োজন করা হয়, তারপরে কি করা হয়, তারপরে বিভিন্ন ট্যুরের আয়োজন করা হয়, এগুলো যদি না করি আমার কি চিত্ত বিনোদন যে অভাবটা আছে সেটা পূরণ হবে না। এর ফলে আমাদের যে প্রোডাক্টিভিটি আছে ওই প্রোডাক্টিভিটি কি ভিতর থেকে আসবে না। এর ফলে আমরা ডে বাই ডে কিন্তু পিছিয়ে যাবো। একটু পড়ার চেষ্টা করি। চিত্ত বিনোদন আধুনিক শিল্প সমাজের গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা হিসেবে সারা দেশে স্বীকৃত। এখানে কিন্তু শিল্প সমাজের, আধুনিক শিল্প সমাজের মৌলিক একটা অংশ কি চিত্ত বিনোদন। চিত্ত বিনোদন হচ্ছে অবসর সময়ে অর্থবহ করে তোলার জন্য, অবসর সময়ে অর্থবহ করে তোলার অন্যতম হাতিয়ার। অন্যতম কি হাতিয়ার মানে কি আমি আমার লেজার টাইমকে সুন্দর করার জন্য, লেজার টাইমে একটু নিজের স্ট্রেস আউট করার জন্য যা করি, হ্যাঁ, সুন্দরভাবে পরিচালনা করার যে হাতিয়ার হচ্ছে এই চিত্ত বিনোদন, যা মানুষকে কর্মস্পৃহাকে উজ্জীবিত করে। মানুষের কর্মস্পৃহাকে কি করে, উজ্জীবিত করে। এখন মানুষের কর্মস্পৃহাকে উজ্জীবিত বা বাড়িয়ে তোলে কে? চিত্ত বিনোদন। মানুষের সহজাত আনন্দ বিলাসী মানব সভ্যতাকে উন্নত এবং সমৃদ্ধ করেছে। সৃজনশীল কাজ ও গঠনমূলক চিন্তার খোরাক যোগায় নির্মল আনন্দ ও চিত্ত বিনোদন। খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলতা। দেখো সৃজনশীলতার সাথে সম্পৃক্ত সকল কিছু কি চিত্ত বিনোদনের কারণেই হয়ে থাকে। সৃজনশীল কাজ ও গঠনমূলক চিন্তার খোরাক যোগায় কি এই নির্মল আনন্দ এবং চিত্ত বিনোদন। মনীষী এইচ.বি. মেয়ার এবং সি.কে. ব্রাইট-বিল চিত্তবিনোদনের সংজ্ঞায় বলেছেন, চিত্তবিনোদন হলো এমন একটি কার্যক্রম যা আনন্দ ও গঠনমূলক অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে প্রকাশ করার সুযোগ দেয়। সৃজনশীল জীবনধারার সহায়ক হচ্ছে কি নির্মল চিত্ত বিনোদন। মানে কি চিত্ত বিনোদন ছাড়া আমার যে সৃজনশীলতা আছে সেটা কখনো কি ওয়ার্কআউট করবে না। অর্থাৎ আমার সৃজনশীলতা কাজের জন্য, আমার ভিতরের ট্যালেন্টটাকে বের করার জন্য চিত্ত বিনোদন অত্যন্ত জরুরি। চিত্ত বিনোদনের সময় শূন্যতা পূরণ নয়, সময় কাটানো নয়, বরং এর লক্ষ্য হচ্ছে সময়কে অর্থবহ এবং জীবন্ত করে তোলা। মানে কি একটা সময়কে সুন্দরভাবে পাস করা। তারপর নির্মল চিত্ত বিনোদন। এখন নির্মল কি? নির্মল চিত্ত বিনোদন হচ্ছে এই যে এখানেও নির্মল বললাম, নির্মল হচ্ছে ভালো চিত্ত বিনোদন, পজিটিভ চিত্ত বিনোদন। এখন দেখো বর্তমানে আমরা যে সমাজে বসবাস করি সেখানে কিন্তু অনেক নেগেটিভ সাইড আছে। এখন আমি যদি সাপোজ আমার বিনোদনের জন্য আমি বারে গিয়ে মদ খাইলাম, এটা কিন্তু কোনো চিত্ত বিনোদন না। চিত্ত বিনোদন হবে অবশ্যই শিক্ষামূলক, গঠনমূলক, যা আমাদের সমাজে গ্রহণযোগ্য। এটা হচ্ছে নির্মল চিত্ত বিনোদন। নির্মল চিত্ত বিনোদনের মাধ্যমে সুষ্ঠু সামাজিকীকরণ, পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান, সুপ্ত প্রতিভা ও নেতৃত্ব গুণাবলী বিকাশ, সুস্থ দেহ এবং মনের বিকাশ সম্ভব। সুপ্ত প্রতিভা ও সৃজনশীল ক্ষমতা বিকাশে মানব জীবনের চিত্ত বিনোদনের গুরুত্ব অপরিসীম। দেখো এটা কিন্তু এসে থাকে যে সুপ্ত প্রতিভা এবং সৃজনশীল ক্ষমতা বৃদ্ধির জন্য চিত্ত বিনোদন কেন গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খ নম্বর প্রশ্ন এবং ইভেন গ নম্বরও এসে থাকে, সুতরাং একটু মাথায় রাখতে হবে। দেখো গঠনমূলক চিত্ত বিনোদন মানব শিশুর দৈহিক ও মানসিক বিকাশ ঘটানোর সঙ্গে সামাজিক আইন কানুনের প্রতি নিষ্ঠা,
যারা মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন, গুরুজনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের শিক্ষা দেয়। চিত্তবিনোদনের অভাবে সৃষ্ট সমস্যাগুলোর মধ্যে অলসতা, মানসিক অবসাদগ্রস্ততা, অনীহা, কর্মবিমুখতা, অপরাধ প্রবণতা, কুশ্চিন্তা, হতাশা, অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি, উশৃঙ্খলা এবং সৃজনশীলতার প্রভাব হ্রাস পেয়ে বৃহত্তর সামাজিক সমস্যা সৃষ্টির ক্ষেত্রে প্রস্তুত করে। দেখো এখানে কি বলা হয়েছে, যদি আমরা একটা নির্মল চিত্ত বিনোদন পেয়ে থাকি, হ্যাঁ সাপোজ আমরা একটা ভালো একটা টেলিভিশন শো দেখলাম, সেখান থেকে আমরা কি বড়দের কিভাবে সাহায্য করতে হবে, দেশের কিভাবে সেবা করতে হবে, এই সব কিছুগুলো কি শিখে থাকি। কিন্তু এই চিত্ত বিনোদনের অভাবে বা খারাপ চিত্ত বিনোদনের ফলে আমাদের সমাজের কি অনেক রকমের ক্ষতি হয়ে থাকে। এই যে এখানে কিন্তু অনেক ক্ষতিকর দিক এখানে তুলে ধরা হয়েছে, তোমরা একটু দেখে নাও। দেখো এখন বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার বর্তমান অবস্থা, এই যে আমাদের মৌলিক মানবিক চাহিদা শিক্ষা, হ্যাঁ স্বাস্থ্য, বাসস্থান, শিক্ষা সব কিছু নিয়ে আমরা কথা বললাম। এখন বাংলাদেশে আমাদের এই মৌলিক মানবিক চাহিদার কারেন্ট সিচুয়েশনটা কি, এটা নিয়ে আলোচনা করব। এখানে আমাদের অনেক সালটাল আছে, সবগুলো পড়া লাগবে না, আমরা যেটা যেটা একটু তোমাদের ইম্পর্টেন্স বলে দেবো সেটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। এছাড়া তোমরা প্রত্যেকটা জিনিস পড়বে। কোন দেশের আর্থসামাজিক, রাজনৈতিক ও প্রাকৃতিক অবস্থা সে দেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করে। বাংলাদেশের বিশ্বের অন্যতম জনবহুল দেশ, দুর্বল আর্থসামাজিক কাঠামো, অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক বৈরী পরিবেশ, বৈরী মানে কি নেগেটিভ পরিবেশ, বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দেখো তুমি একটা সাপোজ বাংলাদেশ এতটুকু একটা দেশ, কিন্তু জনসংখ্যা হচ্ছে বিশাল বড়, হ্যাঁ জনসংখ্যা কি অনেক, এই যে জায়গার তুলনায় কিন্তু জনসংখ্যা অনেক বেশি। এখন তার উপরে বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র, হ্যাঁ আর্থসামাজিক অবস্থা খুব খারাপ, পলিটিক্যাল সিচুয়েশন তো তোমরা দেখতেই পারছো, এখানে কোনো স্থিতিশীলতা বলতে কিছু নাই। এখন এইসব বাংলাদেশের মতো একটা দেশে মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ কি একটা চ্যালেঞ্জের মতো। মাথাপিছু নিম্ন আয় মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রধান অন্তরায়। মাথাপিছু নিম্ন আয় কি মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রধান অন্তরায়। অন্তরায় মানে কি বাধা, যে মাথাপিছু নিম্ন আয় বলতে কি বোঝানো হচ্ছে, আমরা হচ্ছে গরিব, হ্যাঁ এই আমাদের পোভার্টি আছে, যে দারিদ্রতা আছে, এটার কারণে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্তবিনোদন এগুলো আমরা করতে পারি না। সাপোজ আমার কাছে টাকা না থাকলে আমি খাবো কি, তারপরে আমি কি করব, আমি চিত্তবিনোদনের জন্য কি সিনেমা হলে যেতে পারবো, শপিংয়ে যেতে পারবো, পারবো না, ভালো জামা কাপড় কিনতে পারবো, পারবো না। এই জিনিসটাই যে এই নিম্ন আয় হচ্ছে আমাদের এই মানবিক চাহিদা পূরণের প্রধান বাধা। 2018 থেকে 19 অর্থ বছরে বাংলাদেশের চলতি মূল্যে মাথাপিছু জিডিপি ছিল মাত্র 1827 মার্কিন ডলার, মাথাপিছু জাতীয় আয় 1909 মার্কিন ডলার। দেখো এই জিডিপিটা একটু মাথায় রাখবে এবং জাতীয় আয়টা কি মাথায় রাখবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ব্যয় জরিপ 2016 এর তথ্য অনুযায়ী দেশের শতকরা প্রায় 24.3 লোক এবং পল্লী মানে কি গ্রামে শতকরা 26.4 লোক, এখানে কি 26.4% লোক, শহরের 18.9% দারিদ্র সীমার নিচে অবস্থান করে। এখন সাপোজ এই খানাটা কি, খানা মানে কি খাওয়া না, এটা হচ্ছে আমরা অনেকে ভুল করে থাকি। খানা হচ্ছে এক একটা পরিবার, মেনলি হচ্ছে যে একসাথে খায় এমন কয়েকটা পরিবার নিয়েও কি একটা খানা হতে পারে। মানে কি সাপোজ যে আমাদের এক একটা পরিবারকে এক একটা খানা নর্মালি আমরা বলে থাকি, কিন্তু অনেক সময় কি হয় যে বাপ চাচারা কয়েকজন একসাথে খায়, এক পাকে বা একসাথে রান্না করে খায়। এখানে 3টা ফ্যামিলি মিলে কি একটা খানা, এটা হচ্ছে একটা খানা বলতে কি যারা একটা পাকে বা একটা রান্নায় খাবার খেয়ে থাকে। সাপোজ আমাদের যেহেতু বেশিরভাগই এখন ছোট পরিবার, এখানে একটা রান্না হয়ে থাকে, সুতরাং এটা একটা খানা। কিন্তু গ্রামে গঞ্জে দেখা যায় যে 3-4টা ফ্যামিলি মিলে এক জায়গায় রান্না করে খায়, এটা হচ্ছে 3-4টা ফ্যামিলি নিয়ে একটা খানা। এটা হচ্ছে যেহেতু এক জায়গায় একবার রান্না হয়, সেহেতু এটা হচ্ছে একটা ফ্যামিলির একটা খানা। সুতরাং এক পাকে রান্না হওয়া এক বা একাধিক ফ্যামিলি নিয়ে একটা খানা তৈরি হয়। আশা করি বুঝতে পেরেছো। বিরাজমান আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন মৌলিক মানবিক চাহিদা পূরণের পরিস্থিতি সংক্ষেপে আলোচনা করা হলো। দেখো একটু আলোচনা করি আমরা। 1 নম্বরে খাদ্য, বাংলাদেশের খাদ্য অবস্থা কি আমরা একটু জানার চেষ্টা করি। বাংলাদেশের খাদ্য উৎপাদন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অধিক জনসংখ্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অনুন্নত কৃষি ব্যবস্থা, আবাদি জমি হ্রাস,
ভূমির অনুর্বরতা এবং খণ্ড বিখণ্ডতা, স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যদ্রব্যের অসম বন্টন ইত্যাদি বাংলাদেশের খাদ্য ঘাটতির প্রধান কারণ। দেখো বাংলাদেশে যদিও খাদ্য চাহিদা বৃদ্ধি পাচ্ছে, খাদ্য উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বিভিন্ন সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে জনসংখ্যা বেশি, তারপরে এই সনাতনী কৃষি ব্যবস্থা এখনো কি করে এখনো ব্যবহার করা হয়, আধুনিক কৃষি ব্যবস্থা এখনো যায় না বাংলাদেশ পুরোপুরিভাবে। তারপরে কি এখনো কৃষকেরা এখনো মূর্খ, অনেক ব্যাপার আছে। হ্যাঁ, উর্বর জমি নাই, ভালো ভালো সার দেয় না, এইসব কারণে কি খাবার উৎপাদনটা আমাদের জনসংখ্যার তুলনায় খুবই কম। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটানো সরবরাহের প্রধান লক্ষ্য। খাদ্য চাহিদা পূরণে দেশজ খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির, ক্ষুদ্র সেচ সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, উন্নত মানের উচ্চ ফলনশীল বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে কি কারণে? যাতে আমাদের এই বিশাল জনসংখ্যা আছে, এই জনসংখ্যার খাদ্য সমস্যা সমাধান করা যায়। তারপর দেখো, তবে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই অনুপাতে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না। মানে কি, যদি খাদ্য লাগে 10 মেট্রিক টন, জনসংখ্যার চাহিদা হচ্ছে 20 মেট্রিক টন, মানে কি জনসংখ্যার সাথে খাদ্যের তুলনাটা খুবই কম। রাষ্ট্রটা তো ছোট্ট ভাই, কিন্তু জনসংখ্যা তো অনেক বেশি। এখন এই কম জায়গায় এতগুলো চাষ করা কেমনে সম্ভব? দেখো 2016 সালের বাংলা পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ব্যয় জরিপের তথ্য অনুযায়ী গ্রামীণ 7.7% খানা ভূমিহীন। মানে কি গ্রামীণ খানাটা কি আমি অলরেডি তোমাদের বুঝিয়েছি। গ্রামের 7.7% খানার বা পরিবারের এক পাত্রে বা এক রান্নায় খায় এমন পরিবারের কাছে কি কোনো ভূমি নাই। এই 7.7% মানুষ কি ভূমিহীন, খানা ভূমিহীন পরিবার। প্রায় 3.5 কোটির উপরে পরিবার আছে। 3,55,30,000 খানা আছে, আমরা একটু পরে জানতে পারবো। আবাদি ভূমি নেই 64% খানার আবাদি ভূমি নেই। মানে কি এই যে পরিবার বা এক পাত্রে রান্না হয় এমন 64% খানার কোনো কি গ্রামের নাই, আবাদি ভূমি নেই। আর 0.49 একর ভূমির মালিকানা রয়েছে এবং খুবই 0.49 মানে কি হাফ একরের কম ভূমির মালিক রয়েছে কি 66.9% খানা। মানে কি খুব কম মানুষের এবং 66% মানুষের নামমাত্র একটু ভূমি আছে, মানে ভূমি না থাকার মতোই। এই যে 7.7% খানার তো কোনো ভূমি নাই, কিন্তু এই 66.9% বা প্রায় 67% মানুষের নামমাত্র একটু ভূমি আছে, মানে অল্প একটু। এই যে অল্প একটু। কৃষি শুমারি 2019-এর তথ্য অনুযায়ী 40,30,000 খানা ভূমিহীন। 40,30,000 খানার ভূমিহীন। এগুলো অত ইম্পর্টেন্ট না, জাস্ট একবার দেখে নাও। দেখো মাথাপিছু চাষাবাদযোগ্য ভূমির পরিমাণ ক্রমশ হ্রাস পাওয়ায় খাদ্য উৎপাদন জনসংখ্যা অনুপাতে বৃদ্ধি পাচ্ছে না। প্রতি বছর বিপুল পরিমাণ খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করে খাদ্য ঘাটতি পূরণ করতে হচ্ছে। এই যে আমাদের 16, 17, 18 কোটি লোক আছে, এই লোকের খাবার তো দেশে উৎপাদন করা সম্ভব না। তাহলে আমরা কি করি? আমরা ইন্ডিয়া, হ্যাঁ, তারপরে রাশিয়া, তারপরে ইউক্রেন, বিভিন্ন দেশ থেকে কি আনি? মিশর খাবার আনি। সাপোজ যখন আমাদের ইন্ডিয়া কি দেয়, পেঁয়াজ দাও অফ করে দেয়, আমাদের পেঁয়াজের দাম অনেক বেড়ে যায়, তখন আমাদের মিশর থেকে আনা লাগে। এই সাপোজ বাংলাদেশ কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, এই কারণে বিভিন্ন দেশের উপর থেকে খাদ্য আমদানি করতে হয়। বাংলাদেশের ধারাবাহিক খাদ্য ঘাটতির কার্যকর এখানে খাদ্য হবে খাদ্য ব্যবস্থাপনার অভাবে জনগণের খাদ্য চাহিদা যথাযথভাবে পূরণ হচ্ছে না। খাদ্যের গুণগত মানও বাংলাদেশে অপেক্ষাকৃত নিম্ন পর্যায়ে। খাদ্যের গুণগত মান কি বাংলাদেশে অপেক্ষাকৃত নিম্ন পর্যায়ে। মানুষের খাদ্য চাহিদা যা রয়েছে, ভালো ভালো খাদ্য আমরা পাই না, নাম পাত্র পেটে খাই। যেমন ইথিওপিয়ায় কি করে মানুষ কি পেট ভরার জন্য মাটির বিস্কিট খায়, কিন্তু না, বাংলাদেশ অবস্থা একটু ভালো, কিন্তু তাও উপযুক্ত না। পৃথিবীর উন্নত দেশগুলোতে দৈনিক মাথাপিছু 3,000 কিলোক্যালোরি খাদ্য শক্তিকে ন্যূনতম প্রয়োজন হিসেবে বিবেচনা করা হয়। মানে কি 3,000 কিলো খাদ্য আমাদের দৈনিক করতে হবে বা গ্রহণ করা উচিত। 3,000 কিলো, জিনিসগুলো মাথায় রাখবে। কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত 2016 সালের খানা আয় ব্যয় জরিপের তথ্য অনুযায়ী বাংলাদেশের গড়ে মাথাপিছু দৈনিক 2210.4 কিলো ক্যালোরি গ্রহণ করে। যেখানে 3,000 গ্রহণ করার কথা, সেখানে 2210.4 কিলো ক্যালোরি গ্রহণ করে। খুবই কিন্তু কম, খুবই কম। তারপর দেখো দৈনিক মাথাপিছু প্রোটিন গ্রহণের পরিমাণ মাত্র 63.80 গ্রাম, খুব কম। যে প্রোটিন দরকার তার থেকেও কি মানুষ খুব কম প্রোটিন গ্রহণ করে বাংলাদেশের মানুষ। এটা কি কারণে? কারণ কি খাদ্যের মান খুবই খারাপ। 2010-এর খানা আয় ব্যয় জরিপে তথ্য অনুযায়ী 31.5% লোক দৈনিক মাথাপিছু
2122 কিলো ক্যালোরির নিচে খাদ্য শক্তি গ্রহণ করছে, অর্থাৎ এর দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। অর্থাৎ কি, যারা 2122 কিলো ক্যালোরির নিচে খাদ্য গ্রহণ করে, হ্যাঁ, তারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, মানে কি তারা খুবই গরিব। সুতরাং দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করে তারা কি, তারা 2122 কিলো ক্যালোরির নিচে খাবার খেয়ে থাকে। আর যেই পার্সেন্টের প্রায় 31.5% মানুষ, মানে কি 31.5% মানুষ দারিদ্র্য সীমার নিচে অবস্থান করে। তোমরা কি প্রত্যেকটা জিনিস কি রিলেট করে পড়ো, রিলেট করলেই কিন্তু কি তোমরা ইজি হয়ে যাবে। খাদ্যের মতো মৌলিক চাহিদা পূরণের ব্যর্থতা হতে পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা, উৎপাদন ক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যার উদ্ভব ঘটে। দেখো এইখানে একটা শখ দেওয়া আছে, একটা শখের একদম কি তোমাদের সংক্ষেপে আমি বলে দিই। এই যে খাদ্য ঘাটতি, এই খাদ্য ঘাটতি থেকে কি হয়, পর্যাপ্ত খাদ্য গ্রহণ করতে পারে না। হ্যাঁ, পর্যাপ্ত গ্রহণ করতে না পারলে কি হয়, অপুষ্টি বা স্বাস্থ্যহীনতায় ভোগে। আমি যদি ভালো খাবার না খেতে পারি, আমি যদি পুষ্টিকর খাবার না খাই, আমি তো স্বাস্থ্যহীনতায় ভুগবই। এবং এই স্বাস্থ্যহীনতা থেকে কি হয়, সংক্রামক ব্যাধি, আমাদের অনেক সংক্রামক ব্যাধি হয়ে যায়, মারাত্মক অনেক রোগ হয়ে যায়। এবং এই রোগের থেকে হয় কি, এই যে চিকিৎসা ব্যয়টা বৃদ্ধি পায়। আমাদের যত বড় রোগ হবে তত চিকিৎসা ব্যয় বেশি। এই চিকিৎসা ব্যয়ের বেশি করার একটা সময় শারীরিক দুর্বলতা চলে আসে। শারীরিক দুর্বলতা মানে কি, আমরা উইক হয়ে যাই। উইক হওয়ার পরে কি হয়, শ্রমের উৎপাদন ক্ষমতা হ্রাস। যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ি, তখন কি আমরা কাজ করতে পারি আর যথাযথ? না, কাজ করতে পারি না, এটা সম্ভব না। তখন কি হয়, মোট উৎপাদন আবার কমে যায়। মোট উৎপাদন কমার থেকে আবার খাদ্য ঘাটতি হয়ে যায়। মানে কি দেখছো যে একটা সার্কেল অনুযায়ী, যে একটার সাথে একটা কি পর্যায়ক্রমে নির্ভরশীল। সুতরাং খাদ্য ঘাটতি থেকে একটা করে আবার সেই খাদ্য ঘাটতিতে আসতেছে প্রত্যেকটা। তোমরা একবার যদি দেখো আর যদি মাইন্ড দিয়ে একবার ভাবো, তাহলে কিন্তু এই সার্কেলটা তোমার কাছে একদম ইজি মনে হবে যে হ্যাঁ হ্যাঁ আসলে তো এটার সাথে এটা রিলেটেড, এটার সাথে এটা রিলেটেড। দেখো বস্ত্র, সামাজিক জীব হিসেবে মানুষের মানুষের সামাজিকতা রক্ষা এবং প্রাকৃতিক প্রতিকূল অবস্থা থেকে নিজেদের রক্ষা করার জন্য বস্ত্রের প্রয়োজন অত্যাবশ্যক। আমরা কিন্তু বস্ত্রের প্রয়োজন অলরেডি পড়েছি। বাংলাদেশের বস্ত্রের মতো গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা আর্থিক কারণে সব শ্রেণীর জনগণের পক্ষে যথাযথ পূরণ করা সম্ভব হচ্ছে না। মানে কি সব শ্রেণীর মানুষ কি যথাযথ বস্ত্র পাচ্ছে না, তার যে আর্থিক অবস্থা, সেই আর্থিক অবস্থার কারণে সবাই তার কিনতে পারে না। বাংলাদেশের দরিদ্র ও নিম্ন শ্রেণীর খাদ্যের প্রয়োজন মেটাতে মাথাপিছু আয়ের সিংহভাগ ব্যয় হয়ে যায়। মানে কি আমাদের যে আয় আছে রাষ্ট্রের, ওই রাষ্ট্রের সিংহভাগ মানে কি বেশিরভাগ আয় আমাদের খাদ্যের পিছনে চলে যায়। যে এত বড় জনসংখ্যার খাদ্য যোগান দিতে দিতেই আমাদের আয়ের বেশিরভাগ অংশ চলে যায়। এবং বস্ত্র খাতে ব্যয়ের পরিমাণ অত্যন্ত কম। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বস্ত্র শিল্পের অপরিমেয় ক্ষতি এবং স্বাধীনতার পর বস্ত্র শিল্প সৃষ্ট অনিয়ম, অদক্ষ ব্যবস্থাপনা, উৎপাদন হ্রাস ইত্যাদি বাংলাদেশের বস্ত্র সমস্যাকে অনেক ক্ষেত্রে স্থায়িত্ব দান করেছে। মানে কি বিভিন্ন কারণে যে বস্ত্র সমস্যা হয়েছে এটা বলা হয়েছে। মাথাপিছু বার্ষিক গড়ে, দেখো খুব ইম্পর্টেন্ট, মাথাপিছু বার্ষিক গড়ে 10 মিটার কাপড়ের ব্যবহার করা হয়। 10 ফিট না, কিন্তু 10 মিটার। যেখানে আমরা বারবার দেখেছি প্রত্যেক বছর তোমরা কি ভুলটা করো, 10 মিটারের জায়গায় 10 ফিট দিয়ে দাও। হ্যাঁ, কিন্তু না, এটা কিন্তু মিটার হবে। মাথাপিছু প্রতি বছর একজনের 10 মিটার কাপড়ের ব্যবহার ধরা হলে 16,37,00,000 জনসংখ্যার জন্য প্রায় 163.7 কোটি মিটার কাপড়ের প্রয়োজন বলে মনে করা হয়। 2001 থেকে 2002 সালে 131.6 মিলিয়ন জনসংখ্যা হিসেবে মাথাপিছু বার্ষিক নতুন বস্ত্রের প্রাপ্যতা ছিল 15.7 মিটার। এগুলো ততটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু মনে রাখো। বাংলাদেশে মাথাপিছু বার্ষিক পুরাতন বস্ত্রের প্রাপ্তি 0.03 মিটার, নতুন কাপড় প্রাপ্তি 15.7 কিলোমিটার। এইরকমই, জাস্ট গুরুত্বটা মনে রাখো, তাহলেই হবে। এখানে আমরা একটু পড়ার চেষ্টা করি। বস্ত্রের চাহিদা পূরণের জন্য প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ নতুন কাপড় বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। যদিও এসব পুরাতন কাপড় জনস্বাস্থ্যের প্রতি হুমকির সৃষ্টি করছে। বাংলাদেশের বস্ত্রের অভাবে একদিকে দরিদ্র এবং দুস্থ মানুষের শীত এবং গ্রীষ্মকালে প্রতিকূল পরিবেশে মানবেতর জীবনযাপন করছে, অন্যদিকে বস্ত্রের চাহিদা পূরণের জন্য বিদেশি পুরাতন কাপড় আমদানি করে জনস্বাস্থ্যের প্রতি হুমকি সৃষ্টি করছে। যখন আমাদের দেশে একদম প্রয়োজনীয় কি বস্ত্রগুলো উৎপাদন করা হচ্ছে না। বাংলাদেশ কিন্তু গার্মেন্টসের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয়, কিন্তু গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো এগুলো কি আমাদের দেশে থাকে না। আমাদের যে গার্মেন্টস শিল্প আছে সব কিন্তু প্রায় 98% কিন্তু কি দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, সেখান থেকে বাংলাদেশ টাকা আয় করে। কিন্তু যে বাংলাদেশের যে নিজের চাহিদা আছে সেটা কিন্তু পূরণ করতে আমরা পারছি না। এই কারণে আমরা কি করি, নিম্ন কোয়ালিটির জামা কাপড় যে বিদেশে ইউজ করা সেকেন্ড হ্যান্ড
হ্যাঁ, বা জুট বা ক্ষয়ক্ষতি আছে এমন জামা কাপড়গুলো আমরা বিদেশ থেকে কম দামে নিয়ে আসি, কিন্তু অনেক সময় দেখা যায় কি এই জামা কাপড়ে অনেক রোগ জীবাণু থাকতে পারে যা আমাদের স্বাস্থ্যের কারণ হয়ে দাঁড়ায়, স্বাস্থ্যজনিত ঝুঁকি হয়ে দাঁড়ায়। এখন 3 নম্বর বাসস্থান। বাসস্থান মানুষের আদিম এবং অকৃত্রিম মৌলিক চাহিদা। আমরা কিন্তু অলরেডি এটা পড়েছি। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি এবং গ্রামীণ জনগণের শহরমুখী প্রবণতার পরিপ্রেক্ষিতে গ্রাম ও শহর এলাকায় বাসস্থান সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 2019 সালের কৃষি সামগ্রী জরিপের তথ্য অনুযায়ী মোট খানা, আমাদের যে মোট খানা দেখা, এখন মোট খানার সংখ্যা 3,55,30,000 খানা রয়েছে। মানে কি 3,55,30,000 পাকে বা ফ্যামিলিকে কেন্দ্র করে এই আমাদের দেশ পরিচালিত। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো শ্রমশক্তি জরিপ 2010 এর তথ্য অনুযায়ী শহরে 54.9% পরিবার এবং গ্রামের 96.2% পরিবার নিজের মালিকানাধীন গৃহে বসবাস করছে। শহরে কি 54.9 বা প্রায় 55% মানুষের কি আছে, গৃহ আছে, এবং গ্রামে প্রায় 96.2% মানুষেরই কি নিজের গৃহ আছে। বাসস্থানের মধ্যে 73.8% কাঁচা, হ্যাঁ, 17.8% সেমি পাকা। সেমি পাকা কি, যে নিচে দেয়াল উপরে টিন, এবং 7.7% পাকা। এই যে এটা মাথায় রাখো যে কাঁচা আছে 73.8%, মানে কি বেশিরভাগই কাঁচা। তারপর সেমি পাকা আছে 17.8% এবং পাকা মানে বিল্ডিং আছে 7.7%। গ্রামীণ 83.2% ভাগে গৃহে কাঁচা। এরা একবার দেখলে হবে, না দেখলে হবে। আমরা একটু এখানে দেখি। উপরোক্ত তথ্য সমূহতে বাংলাদেশের বাসস্থানের মতো মৌলিক মানবিক চাহিদা চিত্র স্পষ্ট হয়ে ওঠে। মানে কি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিসে বসবাস করে, হ্যাঁ, কাঁচা গৃহে বসবাস করে, এবং কিছু সংখ্যক মানুষ সেমি পাকায় বসবাস করে, আর একদম কম মানুষ কি পাকা গৃহে বসবাস করে। অর্থাৎ কি বাংলাদেশ যেহেতু দরিদ্র এলাকা, দরিদ্র দেশ, বেশিরভাগ মানুষের বাসস্থানের অবস্থা তত একটা ভালো নয়। তারপর দেখো শিক্ষা। বাংলাদেশের শিক্ষার মধ্যে মৌলিক চাহিদা উন্নত বিশ্বের সমপর্যায়ে থেকে অনেক নিচে। মানে কি আমাদের শিক্ষার স্ট্যান্ডার্ড বিদেশি স্ট্যান্ডার্ডের চেয়ে কি অনেক নিচে। বাইরের দেশে শিক্ষার মান অনেক উপরে, আমাদের দেশের শিক্ষার মান কি খুব নিচে। দেখা গেছে কি আমরা এখন উন্নত শিক্ষার জন্য কোথায় যাই, বাইরে বিভিন্ন দেশে চলে যাই। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু কি আমরা অলরেডি জানি। তোমরা কি কলেজে কেউ যাও না, কেউ ক্লাসে গিয়ে মনোযোগ দাও, কিন্তু দাও না। কিন্তু এটার কারণ কি, এটার শিক্ষা ব্যবস্থারও দোষ আছে, আমাদেরও দোষ আছে। কিন্তু বাইরের শিক্ষা ব্যবস্থা ভালো, আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো থাকলে স্টুডেন্টরা এমনিই কি হয়ে যায়, ভালো হয়ে যায়। ইন্টারেক্টিভ একটা এডুকেশন সিস্টেম থাকলে, রাষ্ট্রের সকল জিনিস সুন্দরভাবে পরিচালিত হলে শিক্ষা ব্যবস্থা অটোমেটিক সুন্দর হয়ে যায়। 2011 সালের আদমশুমারির তথ্য অনুযায়ী 7 বছর বয়সে উপরের জনসংখ্যার 51.8% শিক্ষিত। এই যে 7 বছর বয়সের উপরে যারা রয়েছে তার 51.8% লোক শিক্ষিত, যার মধ্যে পুরুষের শিক্ষার হার শতকরা 54.1% এবং মহিলাদের 49.4%। প্রাপ্ত তথ্য বাংলাদেশের 7 বছর বয়সের মোট জনসংখ্যার প্রায় 48.2% শিক্ষা থেকে বঞ্চিত। দেখো 48.2% মানুষ কি শিক্ষা থেকে বঞ্চিত, মানে কি তারা শিক্ষা পায় নাই। এটা কিন্তু যাদের বয়স 7 বছরের উপরে তাদের নিয়ে হিসাব করা হয়েছে। এখানে তোমরা জাস্ট এই জিনিসটা এই সালটা মাথায় রাখবে, তাইলে হবে যে 7 বছরের উপরে যারা 2011 সালের অনুযায়ী উভয় লিঙ্গের 51.8% লোক শিক্ষিত। এর মধ্যে পুরুষ হচ্ছে 54.1% এবং মহিলা সংখ্যা 49.4%। তোমরা এটা অবশ্যই মাথায় রাখবে। দেখো খানা আয় ব্যয় জরিপ 2016 এর তথ্য অনুযায়ী 7 বছরের উপরে জনসংখ্যা 7 বছর, এর কত সালে, 2016 সালের 7 বছরের উপর জনসংখ্যার 65.6% পুরুষ এবং 67.8% নারী, 63.4% সাক্ষর। বাংলাদেশের সাক্ষরতার হার শুধু এইটুক মাথায় রাখলে হবে। বাংলাদেশের সাক্ষরতার হার কি 72.2%। এর মধ্যে পুরুষের 74.3%, মহিলাদের 7.2%। জাস্ট এই তথ্যটা মাথায় রাখলে এই পৃষ্ঠায় হবে, আর কিছু লাগবে না আশা করি। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা সুযোগ সুবিধা বৃদ্ধির সীমাবদ্ধতার কারণে নিরক্ষরতার সমস্যার সমাধান হচ্ছে না। নিরক্ষরতার এবং অদক্ষ জনশক্তি জাতীয় উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের ভূমিকা সক্ষম হচ্ছে না। ব্যক্তিগত জীবনেও এইসব নিরক্ষর লোক, দেখো এক কথা হচ্ছে কি
শিক্ষা যারা শিক্ষা থেকে বঞ্চিত তারা কি করতে পারতেছে না, তারা সমাজে সুন্দর একটা যে ভূমিকা আছে ভূমিকাগুলো পালন করতে পারতেছে না, তারা সচেতন না তাদের অধিকার এবং কর্তব্যের ব্যাপারে। এর ফলে কি রাষ্ট্র উন্নতি লাভ করতে পারছে না। সুতরাং শিক্ষা কিন্তু আমাদের জীবনে আসলেই জরুরি। কারণ কি শিক্ষা যদি না থাকে আমরা কি করতে পারবো না, আমরা আদর্শ নাগরিক হতে পারবো না, আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারবো না। এই তুমি তোমার মতো একদম সুন্দরভাবে শিক্ষার গুরুত্বটা লিখে দেবে যদি পরীক্ষা তোমার আসে। দেখো 5 নম্বর স্বাস্থ্য। বাংলাদেশের স্বাস্থ্যের ক্ষেত্রে কি, স্বাস্থ্য মানুষের মৌলিক চাহিদার অন্যতম। স্বাস্থ্য মানুষের যেমন ব্যক্তিগত সম্পদ তেমনি জাতীয় সম্পদও বটে। আমরা কিন্তু জাতীয় সম্পদ, কেন স্বাস্থ্যকে জাতীয় সম্পদ বলা হয় অলরেডি আমরা এটা নিয়ে আলোচনা করেছি। স্বাস্থ্যহীনতার প্রভাবে মানুষের জীবন ধারণের অন্যান্য অত্যাবশ্যকীয় দ্রব্য অর্জনে সক্ষম হয় না। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে সামঞ্জস্য রেখে স্বাস্থ্য রক্ষার সুযোগ সুবিধা এবং স্বাস্থ্যসেবার মান প্রত্যাশা অনুযায়ী বৃদ্ধি না পায় স্বাস্থ্যহীনতা প্রসারিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ে প্রকাশিত বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2019-এর তথ্য অনুযায়ী নিচে সারণীতে স্বাস্থ্যসেবার খাতের প্রধান কয়েকটি তথ্য উল্লেখ করা হলো। দেখো এখানে বাংলাদেশ সরকারি ডিসপেন্সারি, এগুলো তোমার জাস্ট মনে রাখার দরকার নাই, তুমি এইখানের এই তথ্যগুলো অবশ্যই মাথায় রাখবে। এই প্রত্যেকটা তথ্যকে আমাদের অবশ্যই মাথায় রাখা লাগবে। এগুলো কিন্তু শুধু এখানে না, আমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু কি জরুরি। যেমন হাসপাতালে শয্যার প্রতি জনসংখ্যা, যেমন হাসপাতালে একটা বেডের জন্য, হ্যাঁ, একটা বেডের পিছে 1860 জন লোক আছে, মানে কি একটা সিটের জন্য 1860 জন লোক রয়েছে, মানে অর্থাৎ কি 1860 জন লোকের জন্য হাসপাতালে একটা সিট রয়েছে সরকারি হসপিটাল এগুলো। তারপর রেজিস্টার্ড ডাক্তার প্রতি জনসংখ্যায় যেমন 1724 জন রোগীর জন্য একজন ডাক্তার, বা 1724 জন জনসংখ্যার জন্য একজন ডাক্তার। যে বাংলাদেশে যদি 18 কোটি লোক থাকে, 18 কোটি লোকের মধ্যে 1724 জনের জন্য একটা ডাক্তার নিয়োগ প্রাপ্ত। তারপরে দেখো প্রতি হাজারে স্থূল শিশুর জন্মহার, মানে কি শিশুর জন্মহার কত, প্রতি হাজারে কিন্তু হাজারে হচ্ছে 18.5 জন। তারপরে মৃত্যুহার 5.1 জন, মানে কি জন্মহার কিন্তু অনেক বেশি, মৃত্যুহার কম। তারপর প্রতি হাজারে জীবিত প্রসবে মাতৃমৃত্যুর হার, মানে কি সন্তান জীবিত কিন্তু মা মারা গেছে, এরকম হচ্ছে শহরে 1.57, পল্লীতে 1.82। তারপরে প্রতি হাজার শিশুর মৃত্যু হার 1 বছরের নিচে, মানে কি শিশু জন্মাইছে জীবিত কিন্তু 1 বছরের আগে সে মারা গেছে, এরকম হচ্ছে 24 জন। 1000-এ 24 জন শিশু 1 বছর হওয়ার আগেই মারা যায়। তবে নিরাপদ খাবার পানি গ্রহণকারী হচ্ছে টিউবওয়েলের পানি 98% মানুষ, দেশের 98% মানুষই কি টিউবওয়েলের পানি পেয়ে থাকে। তারপরে স্বাস্থ্যসম্মত পায়খানা সুবিধা ব্যবহারকারী, মানে কি তোমার স্যানিটেশন ব্যবস্থা ভালো এইরকম টয়লেট ব্যবহার করে প্রায় 76.8% লোক, মানে কি স্টিল বাংলাদেশ এদিকে একটু কি পিছায়া আছে। এই জিনিসটা একটু তোমার মাথায় রাখবে। দেখো চিত্ত বিনোদন, বাংলাদেশের চিত্ত বিনোদনের অবস্থা কি তোমরা অলরেডি জানো, তা আমরা একটু পড়ি তারপর আমরা আলোচনা করি। চিত্ত বিনোদন বাংলাদেশের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি চাহিদা পূরণ না হওয়া চিত্ত বিনোদনের মতো মৌলিক প্রয়োজন তেমন গুরুত্ব বহন করছে না। বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিত্ত বিনোদনের সুযোগ ক্রমশ সীমিত হয়ে যাচ্ছে। এক কথা আমি তোমাদের সংক্ষেপে বলে দিই, যেহেতু বাংলাদেশে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, হ্যাঁ, চিকিৎসা এই উপরের 5টাই ঠিকঠাক মতো পূর্ণ হয় না, এখানে 6 নম্বর চিত্ত বিনোদনটাকে এমনি পূর্ণতা পাবে, ঠিক না। যদি আমাদের বাদবাকি 5টা থাকতো তাহলে এটার প্রতি মানুষ বেশি ফোকাস করতো, যেহেতু যে বেসিক যেগুলো আগে দরকার ওইগুলো যেহেতু ভালোভাবে পূরণ হচ্ছে না, এই জিনিসটার প্রতি কি ফোকাসটা অটোমেটিক কম। তাও বাংলাদেশে কি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বলো, গ্লোবালাইজেশন বলো, এই কারণে বাংলাদেশের সংস্কৃতিতে একটা খারাপ একটা চিত্ত বিনোদনের যে ট্রেন্ড আছে সেটা ঢুকে গেছে। এখন মানুষ করে টিকটক করাটা খারাপ না, কিন্তু নেগেটিভ টিকটক করে, আবল তাবল ভিডিও বানায়, এগুলো কিন্তু আমাদের সংস্কৃতিকে কি অপসংস্কৃতিতে পরিণত করেছে। তারপরে আমাদের কিন্তু সুন্দর একটা সংস্কৃতি আছে, আমাদের বাউল আছে, বাউল গান, সারি গান, জারি গান, এগুলো কি কালের পরিক্রমায় ধামাচাপা পড়ে যাচ্ছে। এর বদলে আমরা বলিউডের, তারপর আরো কি গান শুনতেছি, এগুলো কিন্তু আমাদের সংস্কৃতি কি একটা চিত্ত বিনোদনকে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত শ্রমশক্তির জরিপ 2010-এর তথ্য অনুযায়ী বাংলাদেশে 32.2% খানার, টেলিভিশন ও কেবল সংযোগ রয়েছে, মানে কি ডিশের চ্যানেল রয়েছে 32.2% পরিবারের বা খানার। এর মধ্যে শহরে 49.8%, গ্রামে 23.5%, শহরের 75.3% খানা এবং গ্রামের 51.7% খানা মোবাইল ফোন ব্যবহার করে। মোবাইল ফোন
কিশোর কিশোরদের চিত্ত বিনোদনের মাধ্যমের হিসাবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশে গঠনমূলক ও সৃজনশীল চিত্ত বিনোদনের অভাব রয়েছে। বাংলাদেশে কি গঠনমূলক এবং সৃজনশীল চিত্ত বিনোদনের অভাব রয়েছে। দেখো এই পর্যন্ত আমরা আজকে পড়লাম। আমরা পরবর্তী লেকচারে এরপর থেকে কন্টিনিউ করব। খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, আশা করি পরবর্তী লেকচারে তোমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তোমরা ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই লেকচারে একটা ভালোভাবে কমপ্লিট করো। আমরা কিন্তু কি সেকেন্ড পেপারটা যেহেতু শুরু করছি ভালোভাবে, আমরা ইনশাল্লাহ খুব দ্রুত এটা টেনে যাব, তোমাদের সিলেবাস শেষ করে দেবো। ওই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম। পরের লেকচারে দেখা হবে আবার।